Number of votes obtained. Khalilur Rahman, Bangladesh, 99, has been elected President of the General Assembly at its 81st session. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এখন বাংলাদেশ। ৯৯ দেশের সমর্থন পেয়ে নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। শঙ্কা সত্যি করে ভারতের পুশিন চেষ্টা। যশোরের শার্শা সীমান্তের শূন্য রেখায় আটকা বেশ কয়েকজন। বিজিবি বিএসএফ বৈঠকেও হয়নি সমাধান। টহল জোরদার, পুশিনের বিরুদ্ধে সরকার। ক্যান্সার ইনস্টিটিউটে ৬ রেডিওথেরাপি মেশিনের ৪টি নষ্ট। ২০২৭ সালের অগাস্টের আগে নেই সিরিয়াল। আগে দিতে টাকা নিচ্ছে দালাল চক্র, নিরুপায় হয়ে পাল্টানো হচ্ছে চিকিৎসা। জুরাইনের ফ্ল্যাটে নারীর মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন। চাকরিচ্যুত মেজর মামুনের ৪ প্রেম বিয়ের জটিল সম্পর্কের বলি শারমিন। হত্যাকাণ্ড ঢাকতে নাটকীয় পরিকল্পনা। এবং প্রবাসীদের কল্যাণে বাজেট নগণ্য। ৫ বছরে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন বরাদ্দ। রেমিটেন্স বাড়াতে নীতি সহায়তা দাবি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এখন বাংলাদেশ। ৯৯ দেশের সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি পেয়েছেন ৯১ ভোট। খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। সভাপতি নির্বাচিত হওয়ায় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সদর দফতর থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। Votes obtained. Khalilur Rahman, Bangladesh, 99, has been elected President of the General Assembly at its 81st session. ৪ দশকের অপেক্ষার অবসান হলো। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এখন বাংলাদেশ। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ঐতিহাসিক এই নির্বাচনে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ফলাফল ঘোষণার পর উচ্ছ্বসিত হয়ে পড়ে বাংলাদেশের প্রতিনিধি দল। নির্বাচনে গোপন ব্যালটে ১৯০টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা ভোট দেন। এতে ৯৯ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রিয়াস এস কাকোরিসকে পরাজিত করেন খলিলুর রহমান। পরে নবনির্বাচিত সভাপতি হিসেবে বক্তব্য রাখেন তিনি। বলেন, বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ ও অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতিসংঘকে মানুষের আরও আস্থা ও বিশ্বাসের প্রতীক করে তুলতে হবে। I intend to work closely with member states on how we can prevent another lost decade of development and protect the vulnerable people in developing countries. পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তাকে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের ওপর জোর দেন। Thank my Prime Minister, Mr. Tariq Rahman, for nominating me for the position of the President of the UNGA. As we have been sheltering for years about 1.2 million forcibly displaced Rohingya nationals of Myanmar. We can convince the world that Bangladesh is a happening place. Bangladesh can lead and influence for the good. জাতিসংঘের তথ্য অনুযায়ী আঞ্চলিকভাবে এবার এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতি নির্বাচন হয়েছে। শুরুতে ফিলিস্তিন প্রতিদ্বন্দ্বিতা করলেও পরে দেশটি প্রার্থিতা প্রত্যাহার করে নিলে বাংলাদেশ সাইপ্রাসের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি। ৪০ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। এবার খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।
সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুভেচ্ছা জানিয়ে বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স বার্তায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান। ঢাকায় চীনা দূতাবাসে অভিনন্দন জানিয়ে এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি বৈশ্বিক আস্থা ও মর্যাদার প্রতিফলন হিসেবে উল্লেখ করে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রি সিবিহা জাতিসংঘে পোল্যান্ডের স্থায়ী মিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউএন ওয়াচও খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে। শঙ্কাকে সত্যি করে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টায় ভারত। বিজেপি তা রুখে দিলেও শূন্য রেখায় 3 দিন ধরে অবস্থান করছেন বেশ কয়েকজন। এ নিয়ে সতর্ক অবস্থানে গ্রামবাসীও। বিজেপি বিএসএফ পতাকা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পুশিনের বিরুদ্ধে বিএনপি সরকার, তবে প্রকৃত কোনো বাংলাদেশি অন্য দেশে থাকলে আইনি প্রক্রিয়ায় হাঁটার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে সীমান্তের এপারে ভিড় বাড়ছে কথিত বাংলাদেশি নাগরিকদের। রোববার গভীর রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর সীমান্ত এলাকায় কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দারা তার টের পেয়ে বিজেপিকে খবর দেয়। বিজেপি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশিনের চেষ্টা প্রতিহত করে, তবে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়নি। সোমবার বিকেল পর্যন্ত তারা সীমান্তের জিরো লাইনে অবস্থান করছিলেন। পুশিং নিয়ে উত্তেজনা বাড়তেছে, আমরা গ্রামবাসী, এলাকাবাসী সবাই অনেক আতঙ্কে আছি। ভারত সীমান্তের মতন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া থাকতো, তাহলে যাতায়াত এতটা সহজ হতো না। স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও সীমান্ত সুরক্ষায় বিজেপিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সীমান্তবাসী। বিএসএফ যে দিনের আলোয় এইভাবে লোকগুলো পাঠাই দিয়েছে সীমান্ত দিয়ে রোদের ভিতরে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে, এগুলো আসলে ঠিক না। বিজেপি সতর্ক অবস্থানে আছে, পাশাপাশি এলাকার জনসাধারণ সতর্ক অবস্থানে আছে। শুধু বেনাপোল নয়, সাতক্ষীরা সহ বাংলাদেশের অন্যান্য সীমান্তেও কয়েকশো কথিত বাংলাদেশি ফেরার অপেক্ষায় জড়ো হয়েছেন বলে জানা গেছে দুই দেশের গণমাধ্যম থেকে। সারা রাত চেষ্টা করার পরে যখন তারা পারেনি, এক পর্যায়ে রাত 3টা-4টার দিকে ছোট্ট একটা গেট খুলে তারা 10 থেকে 12 জনকে তারা গেটের ওপরে পাঠিয়ে দেয়। আমাদের টহল জোরদার করা আছে। এই পর্যন্ত কোনো লোকের কোনো মুভমেন্ট এই পাশে করার কোনো প্রশ্নই আসতেছে না। এদিকে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুশিনের বিরুদ্ধে রয়েছে সরকার, তবে কোনো বৈধ বাংলাদেশি নাগরিক অন্য দেশে অবস্থান করে থাকলে বিষয়টি দুই দেশের প্রচলিত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। যে কোনো রকমের ইলিগেল পুশিন বা পুশব্যাক এগুলোর বিপক্ষে যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণেই হোক যদি সেই দেশে যেয়ে থাকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে। এ সময় যে কোনো পুশিন ঠেকাতে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানে নাইখংছড়িতে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে কিশোর নিহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঘুমথুম ইউনিয়নের 22 ফাঁড়ি সীমান্ত এলাকায় কিশোর সুমিনাইং তার মায়ের সঙ্গে জুমে কাজ করতে যায়। মিয়ানমার সীমান্তে কাঁটা তারের পাশে একটি পরিত্যক্ত মর্টার শেল পেয়ে জুম ঘরে এনে খেলতে থাকে। এ সময় পরিত্যক্ত মর্টার শেলটি বিস্ফোরণ হলে ঘটনাস্থলে নিহত হয় সে। পরে বিজেপি ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এর আগে গত 24 মে একই এলাকায় মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নিহত হয়। রাজধানীর পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভিন আক্তার, বড় বোন ও চাচা সহ 16 জন। ধর্ষণ হত্যা মামলায় একদিনের সাক্ষ্য গ্রহণ শেষ করার নজির তৈরি হলো বিচারালয়ে। অভিযোগ এরই মধ্যে প্রমাণিত হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। সর্বোচ্চ সাজা চান স্বজনরা। এছাড়া আদালতের বাইরে আসামি বিভ্রান্তিমূলক বক্তব্য ঠেকাতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিশুকন্যার নির্মম মৃত্যুর ঘটনায় সাক্ষ্য দিতে সাক্ষীর কাঠগড়ায় রামিসার মা বাবা। কাঠগড়ায় দাঁড়িয়ে মেয়েকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন মা, আর কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন রামিসার বাবা। আদালতের কাছে প্রত্যাশা করি আমি আমার মাসুম বাচ্চা যে নৃশংস হত্যাকাণ্ড, যে বর্বরচিত ধর্ষণ, এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা।
কাঠগড়ায় দাঁড়ানো আসামি সোহেল রানার দিকে আঙ্গুল তুলে রামিসার মা পারভিন আক্তার জানান, এই লোকই তার মেয়েকে হত্যা করেছে। দরজা খুলতে বারবার আগুতি করলেও দরজা খুলেনি আসামি স্বপ্না। এদিন আদালতে সাক্ষ্য দেন রামিসার বাবা, মা, বোন ও তদন্ত কর্মকর্তা সহ 16 জন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাক্ষীদের বর্ণনা থেকে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলার গুরুত্বপূর্ণ যে ইনক্রিমিনেটিং এভিডেন্স, সেটা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষীগণ তাদের জবানবন্দিতে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছেন। একদিনেই সম্পন্ন হয় এই মামলার সাক্ষ্য জেরা। এমন উদাহরণ দেশের বিচার বিভাগে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাংলাদেশের ইতিহাসে এটা খুবই নৃশংস ঘটনা এবং এই ঘটনায় যেমন জনগণ মর্মাহত, তেমন সরকারও এই ব্যাপারে খুবই উদ্বেগ। সরকার নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী বলেন, উভয় পক্ষকে ন্যায় বিচার দেওয়ার জন্য কাজ করছেন তিনি। দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য আসামি পক্ষে মামলা পরিচালনা করেছি, চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। বুধবার আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিনই হতে পারে উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন। পরে যে কোনো দিন মামলার রায় ঘোষণা করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। মিলেছে পরিবেশগত সমস্যাও। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে আজ। ধারণা করা হচ্ছে অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু ঘটতে পারে শিশুদের। 27 মে ঈদের আগের দিন হৃদয়বিদারক ঘটনা ঘটে আদ্দিন হাসপাতালে। পৃথিবীর আলো দেখার কিছু সময় বাদেই জীবন প্রদীপ নিভে যায় 6 নবজাতকের। আলোচনার ঝড় উঠে দেশের বিভিন্ন মহলে। ঘটনার পরপরই তদন্ত নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। 31 মে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও গভীর পর্যবেক্ষণের জন্য তা বাড়ানো হয় 3 জুন পর্যন্ত। প্রাথমিক অনুসন্ধানে পোস্ট ডেলিভারি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে বাতাস চলাচল ব্যবস্থার সীমাবদ্ধতা ও পরিবেশগত ত্রুটি মিলেছে। ধারণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র দীর্ঘ সময় বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতিতে শ্বাসকষ্টে মৃত্যু হতে পারে শিশুদের। একই ঘটনার কারণ অনুসন্ধানে আলাদাভাবে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরের আরও একটি কমিটি। সেই প্রতিবেদন চূড়ান্ত করে 2 তদন্ত কমিটির সম্মিলিতভাবে প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। মন্ত্রণালয় তদন্ত রিপোর্ট আগে দিয়ে দেবে, তারপরে ডিজি হেলথ পরে দেবে। এই জিনিসটা একটু কেমন দেখতে লাগে, এই জন্য হয়তো সিদ্ধান্তটা চেঞ্জ হতে পারে, একসাথেও হতে পারে। আগামীকাল হোপফুলি আমরা এটা পাবো। তার দাবি, এ ঘটনায় গাফলতির কোনো সুযোগ নেই। প্রতিবেদন হবে নিরপেক্ষ ও নির্মোহ। 3 ঘন্টার মধ্যে 6টা থেকে 9টার মধ্যে 6টা বাচ্চা মারা গেল হুট করে। তো এটা তো স্বাভাবিক ঘটনা না। তদন্ত কমিটি যে রিপোর্টটা দেবে একদম ইম্পার্শিয়াল এবং নির্মোহ। এদিকে ঘটনার 6 দিন পর মামলা দায়ের করতে রমনা থানায় যান ভুক্তভোগী স্বজনরা। নির্মম এই ঘটনায় জড়িত প্রত্যেকের কঠোর সাজা নিশ্চিত করবে রাষ্ট্র, এমন আশা তাদের। হাসপাতালের গাফলতির কারণে, অব্যবস্থাপনার কারণে, ডক্টরবিহীন পরিস্থিতির কারণে আমার বেবি চলে গেছে। এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অধিকার তো আমার আছে। আমি এই বিচার চাওয়ার জন্য আজকে আবার থানায় এসেছি। আমরা ভরসা করতেছি জানি এটার সুষ্ঠু তদন্ত হবে, এভাবে জানি আর কারো বাচ্চা এরকম 3 দিনের বাচ্চা জানি না মারা যায়। মেডিকেল কর্তৃপক্ষের গাফলতির কারণে আমার সন্তান হারাইতে হয়েছে, আর কারো জন্য সন্তান না হারায় সরকারের কাছে একটাই আমার আবেদন, সুস্থ তদন্ত, সুস্থ বিচারক। 6 শিশুর অবহেলাজনিত মৃত্যুর পাশাপাশি সার্বিক বিষয় নিয়েই তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। প্রতিবেদন নিয়ে নেতিবাচক সন্দেহের সুযোগ নেই বলেও দাবি তদন্ত সংশ্লিষ্টদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় হামে মৃত্যু হয়েছে 6 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি 1334 জন। প্রত্যাশিত উন্নতি দেখা নেই হাসপাতালগুলোতে। শিশুদের পাশাপাশি বাড়ছে বয়স্ক রোগীর সংখ্যাও। এদিকে সংক্রমণের সংখ্যায় ডিএনসিসি হাসপাতালে সীমিত করা হয়েছে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার। গেল 16 মার্চ থেকে ডিএনসিসির ডেডিকেটেড হাসপাতালে হামের বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম শুরু হয়। 1054 শয্যা থাকলেও বাড়তি রোগীর চাপ সামাল দিতে হচ্ছে হাসপাতালটিকে। ঈদের পর সংক্রমণ বাড়ায় শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীরাও আসছেন চিকিৎসা নিতে। সংক্রমণের সংখ্যায় হাসপাতালে সীমিত করা হয়েছে গণমাধ্যমের প্রবেশও। ঈদের দিন থেকে জ্বর আর পাতলা পায়খানা, পরে এই যে ডায়রি হসপিটালে আনছি, এখানে আনার পরে ওখান থেকে হামের সমস্যা,
পরে হসপিটালে নিয়ে আসলাম। 1 সপ্তাহের মতো জ্বর ছিল বাড়িতে, বুঝছেন। তারপর আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আইসিইউতে ভর্তি করাইছে। এমন পরিস্থিতিতে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সন্দেহজনক হাম রোগীর ভর্তি সংখ্যা ছিল 57,902। এর মধ্যে আমাদের হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা কিন্তু 53,722। ইটস অ্যান অ্যাচিভমেন্ট অফ আওয়ার ট্রিটমেন্ট। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন 174 জন, নতুন ভর্তি হয়েছেন 100 জন, একই সময়ে ছাড়া পেয়েছেন 113 জন। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। হামের পর এবার ডেঙ্গু মোকাবেলায় নড়ে চড়ে বসেছে সরকার, নেওয়া হচ্ছে আগাম পদক্ষেপ। চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে টেস্টে 80% ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ফাঁকা রাখতে হবে 10% শয্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ে অংশীজনদের সঙ্গে সভা শেষে জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশনা। জানানো হয়, আপাতত ডেঙ্গুর ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে না সরকার। মশাবাহিত রোগ ডেঙ্গু মোকাবিলায় এবার আগে ভাগেই নড়ে চড়ে বসেছে সরকার। হাম প্রাদুর্ভাব থেকে শিক্ষা নিয়ে ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই মশা নিধন সহ চিকিৎসা সেবায় নেওয়া হচ্ছে আগাম পরিকল্পনা। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সচিবালয়ে সব মেডিকেল কলেজ হাসপাতাল, প্যাথোলজি, বেসরকারি হাসপাতাল, সিটি কর্পোরেশন সহ সব অংশীজনদের নিয়ে বিশেষ সভা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আলোচনায় প্রাধান্য পায় ডেঙ্গু রোগীর চিকিৎসা সংকটের প্রসঙ্গ। তাই দেশের সব বেসরকারি হাসপাতালে 10% বেড খালি রাখার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষায় 80% ছাড় দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইররেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। ওষুধ প্রয়োগে যথাযথ নিয়ম অনুসরণের দিক নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। জানান, আপাতত ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা নেই। অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা এখনো সার্বজনীন ভ্যাকসিন হয় না। কাজে আমরা একটা এলডিসি কান্ট্রি হিসাবে আমরা হঠাৎ করে ভ্যাকসিনটা দেওয়া শুরু করতে পারি না। আমরা আন্তর্জাতিক মহলে কথা বলে ইফ ইউ গেট দ্য পারমিশন এবং ওনারা যদি এটাকে ভায়াবল মনে করেন, হেলদি মনে করেন, হার্মফুল মনে না করেন, ভুক্তভোগীদের দুর্ভোগ কমাতে বিভাগীয় শহরে চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি জেলা পর্যায়েও দক্ষতা বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ওই পর্যায়ে আমাদের সিটি কর্পোরেশন। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালই যেন ক্যান্সারে আক্রান্ত। 2027 সালের অগাস্ট মাসের আগে মিলছে না রেডিওথেরাপির সিরিয়াল। আবার 30 থেকে 50 হাজার টাকায় 2 মাসেই থেরাপির ব্যবস্থা করে দিচ্ছে একটি চক্র। ক্যান্সারের চিকিৎসায় অধিকাংশ মেশিনই এখন অকেজো। নিরুপায় হয়ে চিকিৎসা পদ্ধতি পাল্টে ফেলতে হচ্ছে চিকিৎসকদের। অন্যদিকে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চিকিৎসা শুরুর আগেই মারা যাচ্ছে হাজারো ক্যান্সার আক্রান্ত রোগী। নাইম হাসানের রিপোর্ট। রেডিওথেরাপি এখনই দরকার, 1 বছর পরে তখন দেওয়া না দেওয়া প্রায় সেম হয়। দেশের সরকারিভাবে ক্যান্সারের চিকিৎসায় রাজধানীর প্রধান ভরসা মহাখালীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল। জটিল এই রোগের চিকিৎসায় হাসপাতালটিতে রেডিওথেরাপির 6টি মেশিনের 4টি অকেজো। 2টি দিয়ে চলছে দৈনিক 2 শতাধিক রোগীর থেরাপি। অপেক্ষায় আছেন প্রায় 5,500 রোগী। পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত পারভিন খাতুন বর্তমানে ক্যান্সারের সেকেন্ড স্টেজে রয়েছেন তিনি। চিকিৎসা বিজ্ঞান বলছে তার সুস্থ হওয়ার জন্য দ্রুত রেডিওথেরাপি ও কেমোথেরাপির প্রয়োজন, কিন্তু সরকারি হাসপাতালে তাকে রেডিওথেরাপির সিরিয়াল দেওয়া হয়েছে 2027 সালের সেপ্টেম্বর মাসে। ততদিন পর্যন্ত এই রোগীর সুস্থ থাকার সম্ভাবনা কতটুকুই বা থাকছে? 1 মাস যে ওয়েট করতে হয় কিংবা 20 দিন যে ওয়েট করতে হয়, এই 20 দিনের মধ্যেই তো রোগী থাকে না। অনেক রোগীকে ডক্টরটা ফোন দেয় পরে ডেট। ম্যাক্সিমাম পেশেন্ট আসে আসলে ওই ইনফিরিয়র বা অ্যাডভান্স স্টেজে। অনেক পেশেন্টের মধ্যে মারাও যাচ্ছে। করার নিল তো আমাদের এখানে কমপক্ষে 8টা মেশিন থাকা দরকার, সেখানে 2টি মেশিন কাজ করতেছে। 1 বছর 1.5 বছর পরে ডেট দেওয়া না দেওয়া আছে। এই যে আমরা 1 বছর 1.5 বছর দেরি করছি, এতে কিছু পেশেন্ট তো অবশ্যই দেখা যাচ্ছে যে রেডিওথেরাপি না পাওয়ার জনিত কারণে তার ক্যান্সারটা ছড়িয়ে যাচ্ছে, তার আর্লি রিকারেন্স হচ্ছে, তার সার্ভাইভাল কমে যাচ্ছে।
সঠিক সময়ে রেডিওথেরাপি দিতে না পারায় পাল্টে ফেলা হয় চিকিৎসা পদ্ধতি, যার সুফল নিয়ে আছে নানা প্রশ্ন। আমি যদি আপনাকে বলি জায়গা নাই চলে যাও, আপনি তো খেপে যাবেন। আমি সরকারি হাসপাতালে আসছি, আমাকে ট্রিটমেন্ট না দিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছি। তখন আমরা কি করতাম, রোগীকে 3-4টা সাইকেল কেমো দিতাম। 4টা দিলে 3 মাস সময় লাগবে। আপনি বুঝতেছেন কি আমার মায়ের চিকিৎসা হচ্ছে, কিন্তু বেসিক্যালি ওই চিকিৎসাটা দিয়ে খুব বেশি তার কোনো উপকার হচ্ছে। খুবই অদ্ভুত। চিকিৎসক, নার্স থেকে শুরু করে মেডিকেল টেকনোলজিস্টরাও জানেন 1 বছর রেডিওথেরাপির জন্য অপেক্ষা করা মানে এই রোগীকে আরও মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। তবুও তারা সকলেই যেন নিরুপায়। অন্যদিকে এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র টাকার বিনিময়ে রেডিওথেরাপির সময় এগিয়ে আনছে। এবার তাদেরকেও দেখাতে চাই আমরা। হাসপাতালেই দালাল চক্রের সাথে পরিচয় হয় মাদ্রাসা পড়ুয়া বেলালের। 30,000 টাকায় 7 মাস এগিয়ে চলতি মাসেই পেয়েছেন রেডিওথেরাপির সিরিয়াল। সময়ের অনুসন্ধান বলছে শুধু বেলাল নয়, 30 থেকে 50,000 টাকা দিলেই রেডিওথেরাপির সিরিয়াল 2 মাসের মধ্যে ব্যবস্থা করে দেয় এই চক্র। কন্ট্রাক্টর লাগে অর্ধেক টাকা দিয়ে দেবেন, 2 সপ্তাহের মধ্যে আপনার সিমুলেশন করাম, আর মেশিনটা 1 সপ্তাহ পরে মেশিন দিয়ে দেবেন। শনিবারে ফোন দিন, তারপর আমি আপনাকে বলে দিব। এবার চক্রের আরো একজনের সঙ্গে দেখা করতে চাই আমরা। নার্সারিদের কোনা দিয়ে দেখবেন ডাব বেচতেছে, এই রাস্তাটা সোজা চলে আসবেন। কিন্তু সময় সংবাদের উপস্থিতির টের পেয়ে নিমিষেই সটকে পড়লেন রানা নামের সেই দালাল। কিভাবে হাসপাতালের কড়াকড়ির মধ্যে চলছে দালাল চক্রের দৌরাত্ম্য। ভারপ্রাপ্ত পরিচালক জানালেন, জড়িতদের বিরুদ্ধে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। সরকারি সেক্টরে সব জায়গায় দালাল থাকে, কিন্তু আমি যতটুকু জানি, আমি এখানে লং টাইম কাজ করি, এখানে আসলে দালালদের ইনভলভ হওয়ার সম্ভাবনা খুবই কম। পাশাপাশি চিকিৎসার দুরবস্থার জন্য লোকবল ও মেশিন সংকটকেই দুষলেন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের এই পরিচালক। সব রোগীরা চিকিৎসা নিতে পারে না, কিছু পেশেন্ট আসলে মারা যায় এই সময়ের মধ্যে, কিছু পেশেন্টের আসলে স্টেজ হায়ার হয়ে যায়, কিছু পেশেন্ট আসলে চিকিৎসা নেওয়ার ক্ষমতাটাই হারায় ফেলেন, প্যালিয়েটিভ ইন্টেন্টে চলে যায়। কিন্তু আমরা কি করবো, আমার তো কিছু করার নেই। একটাই হলো সমাধান, বেশি সংখ্যক মেশিন বাড়ানো। অকেজো হয়ে পড়ে থাকা রেডিওথেরাপির এই মেশিনই যেন বাংলাদেশের ক্যান্সারের চিকিৎসার দুরবস্থার বাস্তব চিত্র। অতি দ্রুত এই মেশিনগুলো মেরামত কিংবা বদলে ফেলে নতুন মেশিন স্থাপন না করা গেলে হাজারো ক্যান্সার আক্রান্ত রোগীকে মারা যেতে হবে চিকিৎসার বাইরে থেকেই। মহাখালীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট থেকে নাইম হাসান, সময় সংবাদ। এআইকে বোকা বানাতে অপকৌশলের আশ্রয় নিচ্ছেন কিছু বাইকার। মামলা ঠেকাতে নম্বর প্লেট স্কচ টেপে ঢেকে ভাঙছেন ট্রাফিক আইন। 7 দিন অভিযান ও 999টি নম্বর তদন্ত করে এমন অসদুপায় অবলম্বন করা চালককে আটক করেছে পুলিশ। দেয়া হয়েছে অর্থ ও কারাদণ্ড। ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোরভাবে আইন প্রয়োগে হুঁশিয়ারি দিয়েছে ট্রাফিক বিভাগ। সড়কে শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা স্থাপন করে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। রীতিমতো সারা ফেলে এই উদ্যোগ। মামলার ভয়ে এখন আর সিগন্যাল অমান্য করছেন না চালকরা। ঠিক এমন সময় সামনে আসে কিছু ভিডিও। দেখা যায় মোটরসাইকেলের নম্বর প্লেটের ডিজিট টেপ দিয়ে ঢাকা। সড়কে চলছে স্বাভাবিকভাবেই। সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। নজরে আসার পর মাঠে নামে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। শুরু হয় এআই ও সিসিটিভি ফুটেজ খোঁজা। নম্বর প্লেটের শেষ ডিজিট হিসেবে 999টি নম্বর ধরে চলে তদন্ত। 1 সপ্তাহে 70টি মোটরসাইকেল শর্টলিস্ট করা হয়। পরে ম্যানুয়ালি শনাক্ত করা হয় অপরাধীকে। একটা মোটরসাইকেলকে চিহ্নিত করতে গিয়ে আমাদেরকে 999টি মোটরসাইকেলকে নক করতে হয়েছে। এর মধ্যে আমরা কিছু পারমিউটেশন কম্বিনেশনের মাধ্যমে যে কালারটা চেঞ্জ করেছি, যে কালারটা যদি ব্ল্যাক, আমরা ব্ল্যাকটাই ধরেছি। নাম্বার প্লেটের ডিজাইনের সাথে যখন মিলেছে এবং তার সাথে যে তার গতিবিধি যেটা আছে আমরা সেটাকেও পর্যালোচনা করেছি। লালবাগের বেলতলি লেনে অভিযান চালিয়ে লাভলুকে আটক করা হয় মোটরসাইকেল সহ। তেজগাঁওয়ের অফিস শেষে ফেরার পথে লাভলু মোটরসাইকেলের নম্বর প্লেট ঢেকেছিল। হঠাৎ হেলমেটটা নাই, তো ভাবছিলাম যে যাওয়ার সময় যদি এই মামলা হয় এইখানে একটা ছোট ভাই একটা স্টিকার লাগাই দিছে। ও আমার আর মনে ছিল না, স্টিকারটা একদিন ছিল, তখন আমি একা যাচ্ছিলাম, তখন এই ভিডিও ফুটেজটা মনে হয় কোনো সাংবাদিক করছে। তারপরে আমরা তেজগাঁও থেকে ধানমন্ডি যাই, এরপরে খুলে ফেলি। ডিএমপি ট্রাফিক বিভাগের প্রধান জানান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাভলু হককে 1 মাসের কারাদণ্ড ও জরিমানা করেন। এমন কৌশল থেকে বিরত না থাকলে কঠোরভাবে আইন প্রয়োগের হুঁশিয়ারি তার। কাউকে সাজা দেওয়া এটি কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন করা
যে আমরা নিজ থেকে যেন আইনটা আমরা মানার চেষ্টা করি। তারপরও যে ব্যত্যয় হয় না তা না, ব্যত্যয় তো হয়, এবং ব্যত্যয় যেখানে হবে সেখানে কিন্তু আইনের প্রয়োগ অত্যন্ত কঠোরভাবে আমরা এই জিনিসটা দেখব। 1 বছরের মধ্যে রাজধানীর শতাধিক পয়েন্টে এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে ট্রাফিক আইন না মানলেই মামলার মুখোমুখি করার হুঁশিয়ারি ট্রাফিক পুলিশের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। ভোলায় দ্বিতীয় ও তৃতীয় জানাজা শেষে স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। তোফায়েল আহমেদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ঢাকা থেকে হেলিকপ্টারে ভোলায় ফিরলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। তাকে শেষবারের মতো দেখতে স্কুল মাঠে তখনও উৎসুক জনতা। ভিড় এড়িয়ে নামানো হলো তার কফিন। দশকের পর দশক দেশের রাজনীতির কেন্দ্রে থাকা তোফায়েল আহমেদের হৃদয় জুড়ে ছিল ভোলা। তাই শেষ যাত্রায় মানুষের আবেগের মণিকোঠায় জায়গা পেলেন তিনি। এদেশের স্বাধীনতার যে নেতৃত্ব তিনি প্রথম সারিতে থেকে দিয়েছেন। যে দলের লোক হোক না কেন সে আগলে রেখেছে, ভোলাকে যথেষ্ট উন্নয়ন করেছে। সবসময় ছায়া দিয়ে গেছেন, সবসময় তিনি আগলে রেখেছেন। তার শূন্যতা আমাদের কাছে অপরিণীয়। রাষ্ট্রীয়ভাবে যেমন সফল, তেমনি ভোলার মানুষের সেবা করতে গিয়েও তিনি ভোলার মানুষের কোনো দলের হিসাব করেন নাই, বর্ণের হিসাব করেন নাই। তিনি সবার নেতা ছিলেন। সেখানে মানুষের ভালোবাসায় সিক্ত হন তোফায়েল আহমেদ। মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককে দেয়া হয় গার্ড অব অনার। এর আগে তার দ্বিতীয় জানাজায় যোগ দেন শত শত মানুষ। বিকেলে গ্রামের বাড়ি কোরালিয়ায় হয় তৃতীয় জানাজা। সেখানে পরিবার স্বজনরা ছাড়াও গ্রামবাসী অংশ নেন। পরে তার মায়ের কবরের পাশে শাহিত হন তোফায়েল আহমেদ। আপনসীন একজন মানুষ ছিলেন উনি, নীতিপরায়ণ, সৎ। সবসময় খালি একটা কথা উনি বলতেন যে তোর বাবা কিন্তু কখনো অসৎ কিছু করে না, তোর বাবা কিন্তু সবসময় সৎভাবে চলে, সৎ কাজ করে। একজন রাজনীতির আকাশের কালো মেঘের ছায়া ফেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তোফায়েল আহমেদ। ওই দিনই ধানমন্ডিতে হয় প্রথম জানাজা। তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তোফায়েল আহমেদ অধ্যায়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। এ যেন চতুর্ভুজ প্রেমের করুণ পরিণতি। পরকীয়ার জেরে হয়েছেন চাকরিচ্যুত, আর এখন নতুন আরেক পরকীয়ায় খুনের মামলার আসামি। এই গল্প চাকরিচ্যুত মেজর আব্দুল্লাহ আল মামুনের। তার জীবনের 4 নারীর মাঝে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ, এক প্রেমিকা পরকীয়ার জেরে খুন, আর অন্য প্রেমিকা খুনের দায়ে কারাগারে। আর বর্তমান স্ত্রী আছেন 1 মাসের শিশু সন্তান নিয়ে। পরকীয়া প্রেম ঘিরে এমন নাটকীয় ঘটনা সম্প্রতি সামনে আসে মামুনের প্রেমিকা শারমিনের অর্ধগলিত মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটনের মধ্য দিয়ে। মাসনুর রহমানের রিপোর্ট। রাজধানীর কদমতলীর জুরাইন কমিশনার গলি। বোরকা পরা এক নারী অনুসরণ করছেন কাঁধে ব্যাগ ঝোলানো ব্যক্তিকে। ওই ব্যক্তির গন্তব্য 984/1 বাড়ির একটি ফ্ল্যাট। ঘটনার দিন 22 এপ্রিল। সে একই বাড়ি থেকে খবর আসে পুলিশের কাছে 26 এপ্রিল। কারণ এর একটি বন্ধ ফ্ল্যাট থেকে আসছে ভয়াবহ মরাপচা গন্ধ। খবর পেয়ে দরজা ভেঙে পুলিশ উদ্ধার করে সেই ফ্ল্যাটের বাসিন্দা শারমিন আক্তার শিলির অর্ধগলিত মরদেহ। সবাই বললাম যে ভাই গন্ধ হয় কই থেকে, তখন বললো কি হেরা 4 তলা হেরা খেয়াল করলো যে 4 তলা থেকে গন্ধটা আইতাছে। এলাকাবাসী জানায় স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া নেওয়া এই ফ্ল্যাটে মূলত থাকতেন শারমিন আক্তার শেলি, আর তার স্বামীর পরিচয়ে থাকতেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর আব্দুল্লাহ আল মামুন। শারমিন হত্যা তদন্তের শুরুতে পুলিশের হাতে লাগে একটি সিসিটিভি ফুটেজ, যেটি দেখে তারই কথিত স্বামীকে সন্দেহ করে পুলিশ। তাহলে কি তার স্বামী তাকে হত্যা করেছে নাকি অন্য কেউ? এমন প্রশ্ন নিয়েই এগুতে থাকে এই হত্যার তদন্ত। সেই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 22 এপ্রিল রাত 8টা 8 মিনিটে অটোরিকশায় করে জুরাইন কমিশনার গলি আসেন মামুন। পরদিন সকালে বাসা থেকে বেরিয়ে যান। এজন্য পুলিশ মামুনকে গ্রেফতার করে। হত্যার দায় মামুন অস্বীকার করায় শুরু হয় পুলিশের অধিগত তদন্ত। আবারও পরিদর্শন করে ঘটনাস্থল, পর্যালোচনা করে সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে দেখা যায় মামুন বেরিয়ে যাবার পর বোরকা পরিহিত এক নারী ঢুকছেন সেই ফ্ল্যাটে। তদন্তে বেরিয়ে আসে সেই নারী মামুনের আরেক প্রেমিকা মোহনা। এবার গ্রেফতার করা হয় মোহনাকে। মামুন ও মোহনাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে জট খুলে হত্যার রহস্যের। তুমি মেজর সাহেবের সাথে কেন সম্পর্ক রাখছো,
তুমি ছেড়ে দাও। তখন ওই মহিলা রাজি হয় না। কথা এক পর্যায়ে ওই মহিলা তাকে স্টেপ করে এবং গলা চেপে হত্যা করে। পুলিশ বলছে মামুন 2022 সালে স্ত্রীর সাথে পরকীয়ার বিরোধের জেরে চাকরিচ্যুত হয়। পরে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। এরপর ফেসবুকে পরিচয় হয় নিহত শারমিনের সাথে। শারমিনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েও 2024 সালে বিয়ে করেন আরেক নারীকে। স্ত্রী ও প্রেমিকাকে রেখে এবার মামুন সম্পর্কে জড়ান গ্রেফতার হওয়া মোহনার সাথে। বিষয়টি টের পেয়ে শারমিনকে হত্যার পরিকল্পনা করেন মোহনা। মেজর সাহেবের প্রথম একজন স্ত্রী ছিল, তার সাথে তিনি ডিভোর্সি। পরবর্তীতে যে মহিলা মারা গিয়েছেন ওই মহিলার সাথে 23 সালে উনি একসাথে থাকছেন, স্বামী স্ত্রী পরিচয়ে। পরবর্তীতে মেজর সাহেব আরও একটি বিয়ে করেন, একটি বাচ্চা আছে আরেকটি মেয়ের সাথে। তার এই কেন্দ্র করেই এই যে আমরা লাশ পেয়েছি। শুধু হত্যাই নয়, এটাকে ঢাকতে নাটকীয় কায়দায় বিভিন্ন পরিকল্পনা হাতে নেয় মোহনা। মেসেজের মাধ্যমে বলছে যে আমি তো বাসার ভিতরে মাছ কুইটা রাইখে আসছি, ময়লা রেখে আসছি, ওই ময়লার গন্ধ আইতেছে। ব্যাগ ঠেকার ছুরি নিয়ে আসছিল, পরে ওই ছুরি ওই যখন ওই ফাটতে গেছে তখন গন্ধ টিকতে না পারে তাড়াতাড়ি বাইকে ওই ছুরি আর ব্যাগ ওই সিঁড়িদা ফালাই দিয়ে চলে গেছে। হত্যার সাথে জড়িত জানিয়ে মোহনা আদালতে জবানবন্দি দিয়েছেন। মামুনও আছেন কারাগারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই অভিযোগপত্র দিতে চায় পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 2 দফায় 599 টাকা বাড়ার পর 12 কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে 55 টাকা। মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি জানায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1885 টাকা। যদিও ঘোষিত মূল্যের প্রতিফলন নেই খুচরা বাজারে। 2 থেকে 300 টাকা বেশিতেই কিনতে হয় গ্রাহককে। গ্রাহকের তীব্র ক্ষোভের মাঝে এবার প্রতি 12 কেজি সিলিন্ডারের 55 টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। তবে সিলিন্ডারের সরকার ঘোষিত মূল্যের প্রতিফলন থাকছে না খুচরা বাজারে। 2 থেকে 300 টাকা বেশিতেই কিনতে হয় গ্রাহককে। বাড়া এটাই জানি, এটাই শুনি, কিন্তু কমে কখন এটা আমরা আসলে কখনো সাধারণ গ্রাহকরা জানি না। সরকার যে দাম নির্ধারণ করে দেখা যায় তার চাইতে 200-300 টাকা বেশি দামে কিনতে হয় আমাদের। সরকার যে দাম কমাইলো এটা দোকানদাররা বললে আর উল্টা ঝাড়ি দেয়। কই কমছে? আমরা তো কিনতে পারি না। সরকারে কমাইছে, যারা দোকানদার আঙুনরা পাইকারি আনি খুচরা বেশি, এরা তো কমায় নাই। এদিকে বাড়তি দাম নেয়ার অভিযোগ অস্বীকার করছেন খুচরা ব্যবসায়ীরা। অনেকেই দিচ্ছেন ডিলার পর্যায় থেকে সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ না পাওয়ার অজুহাত। যারা ডিলার হ্যাঁ গাছ আপনার জানতেন কয় টাকা করে আমার কাছে বেচার, আপনার কয় টাকা বেশি আপনি পাই দেবেন। শুধু বাসা বাড়িতে পৌঁছাইলে সার্ভিস চার্জ আলাদা। এদিন প্রতি লিটার অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা থেকে কমিয়ে 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছে। এলপিজির বাজারের এক চিরন্তন নিয়ম, দাম বাড়লে কার্যকর হতে যেখানে মিনিট লাগে না সেখানে দাম কমলে অজুহাতের শেষ থাকে না। তাই তো ভোক্তাদের অভিযোগ শুধুমাত্র প্রেস বিজ্ঞপ্তি কিংবা সংবাদ সম্মেলনের মাধ্যমে দাম নির্ধারণ নয়, সাধারণ মানুষ নির্ধারিত দামে গ্যাস পাচ্ছে কিনা তার জন্য প্রয়োজন কঠোর মনিটরিং ব্যবস্থা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। জ্বালানির দাম বাড়িয়ে জনগণের সঙ্গে জুলুম করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে সিলেটের সদর উপজেলার সোনাতলায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ডক্টর শফিক বলেন, মূল্য যদি বাড়াতেই হয় তাহলে সংসদে আলোচনা করা উচিত ছিল, কিন্তু রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। সরকারের গত 3 মাসের কাজের মূল্যায়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই। পেট্রোল, অকটেন এবং ডিজেলের কেরোসিনের দাম বাড়ে নাই। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম, আবার 1 মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম, সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে ওয়ার্কআউট করা যায় সেটা চিন্তা করতাম। এবার আসছে বাজেটের খবর। পরিবারকে ভালো রাখতে বিদেশে যাওয়া প্রবাসী শ্রমিকরাই হয়ে উঠেছেন অর্থনীতির কাণ্ডারি, অথচ প্রত্যাশিত সম্মান স্বীকৃতি কোনোটাই পান না বলে অভিযোগ তাদের। তারপরও অভিমানে থেমে যায়নি দেশকে উজাড় করে দেওয়ার কর্মতৎপরতা।
তাদের কল্যাণে বাজেট থাকে খুবই কম। এ অবস্থায় আগামী অর্থবছরেও বরাদ্দ বাড়াতে না পারলে হয়তো অসম্ভব হয়ে উঠবে 5 বছরে বিদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরিতে বর্তমান সরকারের পরিকল্পনা বাস্তবায়ন, এমন শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর প্রবাসী আয়ের ভান্ডার দ্রুত বাড়াতে বেসরকারি খাতে নীতি ও আর্থিক সহায়তা দেওয়ার দাবি জনশক্তি রপ্তানিকারকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সব ছেড়ে বিদেশ যাওয়ার আগে আরও একবার প্রিয়জনকে খুঁজে ফেরা, তারপর পরিবারকে ভালো রাখার প্রত্যাশায় শৈশব কৈশোর কাটানো মাতৃভূমি ছেড়ে পরবাস যাত্রা। পাঠাইলাম এখন ছেলের বিদেশ, যাতে ছেলের ভবিষ্যৎ ভালো হয়, নিজেও ভালো থাকে, আমাদেরকে ভালো রাখতে পারে। ভয় তো আছেই, তারপরও জীবিকার টানে যাচ্ছি। বিদেশে যাওয়া এসব সাধারণ মানুষের শ্রমে ঘামেই স্ফীত হচ্ছে দেশের প্রবাসী আয়, রিজার্ভের আকার। ব্যাংকে টাকা পাঠায়, ওই টাকা আমাদের দেশ, আমার নিজের দেশের জন্যই তো ভালো হয়। দেশের একটা ভালো একটা উন্নয়ন এই প্রবাসীর মাধ্যমেই তো হয়, কিন্তু আসলে প্রবাসীরা ওরকম কোনো সম্মান আমার মনে হয় না পায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য, মে পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে 32 বিলিয়ন 76 কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন তারা। একই সময়ে তৈরি পোশাক শিল্প থেকে এসেছে 35 বিলিয়ন 31 কোটি ডলার। যে রেমিটেন্সটা বর্তমানে আসতেছে, এর চেয়ে এটা দ্বিগুণ করা সম্ভব যদি সরকারের কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়। অর্থনীতির ভিত শক্ত করা এমন তথ্য দেখার পর সামনে আসতেই পারে প্রবাসীদের আয় বাড়াতে কতটা আন্তরিক ও দূরদর্শী কর্মপরিকল্পনা নিয়ে চলছে রাষ্ট্র। আমরা সরকারের কাছ থেকে প্রবাসীদের জন্য তেমন কিছু করতে দেখি না। আজ পর্যন্ত একটা ডলারও উদ্যোক্তাদের জন্য তাদের সরকার কোনো অ্যালোকেট করে নাই। জাতীয় বাজেটের তথ্য বলছে সরকারের পরিকল্পনাতে বরাবরই পিছিয়ে রয়েছে খাতটি। চলতি সহ 5 অর্থ বছরে গড়ে মোট বাজেটের 0.15% করে মিলেছে এই খাতে। এই বরাদ্দের কোনো অংশই বেসরকারি খাতের উদ্যোক্তারা পান না বলে দাবি জনশক্তি রপ্তানিকারকদের। উইদাউট এনি হেল্প অফ দ্য গভর্নমেন্ট আমরা আমাদের স্ব-উদ্যোগে আমরা চাহিদাপত্র সংগ্রহ করি। আমরা আজকে দেশের বাইরে 1,25,00,000 লোক আমরা পাঠিয়ে থাকি। এমন বাস্তবতায় প্রবাসী আয় বৃদ্ধির হাতছানিকে সহজে মুঠোবন্দি করতে বেসরকারি খাতে দক্ষ কর্মী তৈরিতে আর্থিক সহযোগিতা, প্রবাসীদের সঙ্গে রিক্রুটিং এজেন্সিকেও প্রণোদনার আওতায় আনার পাশাপাশি চাহিদাপত্র সংগ্রহে বিদেশ ভ্রমণে ডলার ব্যয়ের আনুষ্ঠানিক সুযোগ দেওয়ার দাবি তাদের। ফিলিপাইন, নেপাল ওরা স্কিল ওয়ার্কার পাঠাচ্ছে, যেখানে আমরা ম্যাক্সিমাম আমরা পাঠাচ্ছি জেনারেল ওয়ার্কার। স্কিল ওয়ার্কারের সবসময় অভিবাসন ব্যয় কম থাকে, পাশাপাশি তারা রেমিটেন্সটা বেশি পাঠায়, তাদের স্যালারি বেশি হয়। চামড়া শিল্পের উপর আপনি প্রণোদনা দিচ্ছেন, এটাকে আরও বেশি এক্সপোর্ট করার জন্য, কোয়ালিটি ডেভেলপ করার জন্য আপনি এটাকে একটা খাত বলবেন না। একদিকে বলতেছে দক্ষতার বিকল্প নাই, তাহলে এই দক্ষতা ডেভেলপমেন্টটা করবে কে? নানা সংকট পাশ কাটিয়ে এগিয়ে চলা বৈদেশিক কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে অবশ্য কাজ করছে বর্তমান সরকার। 5 বছরে বিদেশের মাটিতে নিশ্চিত করতে চায় 1 কোটি মানুষের কর্মসংস্থান। এই আকাঙ্ক্ষা পূরণের পথে আগামী অর্থ বছরের মোট বাজেটের 1% বরাদ্দ প্রবাসী খাতে রাখার পরামর্শ বিশ্লেষকদের। আমরা সরকারের এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো দরকার এবং সেক্ষেত্রে 1% মোট বাজেটের বরাদ্দ দেওয়া হয়। তাও যদি সম্ভব না হয় তাহলে বাজেটের মোট বরাদ্দের 0.05% অন্ততপক্ষে 1%-এর অর্ধেক মোট বাজেটে বরাদ্দ যদি দেওয়া যায় বাজেট থেকে, তাহলে আমরা অভিবাসন খাতের যে এখন কর্মপরিকল্পনা গ্রহণ করছি, প্রশিক্ষিত জনগোষ্ঠী প্রেরণ করব, তাহলে আমরা এই যে শ্রীলঙ্কা এবং পাশাপাশি দেশ যদি ফিলিপাইনের কথা বলি, তারা যেভাবে অল্প সংখ্যক কর্মী প্রেরণ করে প্রচুর উপার্জন করতে পারে, আমরা সেই উপার্জনটা করতে পারবো। বরাদ্দের অর্থ ব্যয়ে সরকারি টিটিসিতে বৈদেশিক শ্রমবাজারের চাহিদাকে মাথায় রেখে প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ সংশ্লিষ্টদের। কিন্তু মনে করেন যারা কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দ্রুতই খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার। এ খাতে আর কোনো সিন্ডিকেটকে সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি জানান, রাশিয়ায় 30 বাংলাদেশিকে বিক্রির অভিযোগে সিলগালা করা হয়েছে 3টি রিক্রুটিং এজেন্সি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সম্প্রতি মাদারীপুর ও কিশোরগঞ্জের 2 জন নিহত হওয়ার পর আবারও আলোচনায় বিদেশকর্মী পাঠানোর নামে প্রতারণা, এমন অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। রুশ সেনাবাহিনীর কাছে বাংলাদেশি যুবকদের বিক্রির অভিযোগে কয়েকটি রিক্রুটিং এজেন্সি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং
এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং তাদের এজেন্সি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি। মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে কোনো সিন্ডিকেটের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী 1 মাসের মধ্যে এই বিষয়ে ইতিবাচক খবর আসতে পারে। কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স। দীর্ঘদিন যেটা শুনেন নাই সেটা ইনশাল্লাহ 10-15 দিন থেকে 1 মাস খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন, আপনারাই দেখবেন, আমাদের শ্রমবাজারটাও খুলে যাবে। বিদেশগামী কর্মীদের জন্য বিএমইটি কার্ডের পরিবর্তে চালু হচ্ছে প্রবাসী কার্ড। মন্ত্রী জানান, নতুন কার্ডে ডুয়েল কারেন্সি সহ বিভিন্ন সেবা যুক্ত করা হচ্ছে। তার ডুয়েল কারেন্সি সুবিধাটা কিভাবে পেতে পারে, তাদের সহজ রেমিটেন্স কি বেনিফিট নিতে পারে, ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কিভাবে হবে, তাদের ডিজিটাল পরিচয়পত্র এটার সঙ্গে ট্র্যাক থাকবে, যাতে প্রবাসীদের এই কার্ড দেখালে যাতে তাকে মানে প্রায়োরিটি বেসিস তাকে ফেসিলিটি দিতে হয়। এছাড়া প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ইমেল ভিত্তিক সেবা চালু এবং 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। বগুড়ার কাহালুতে চাঁদাবাজি মামলার আসামি 4র্থ ও নবম শ্রেণীর শিক্ষার্থী সদুত্তর বাদীর পুকুর খামার দখলের পরিকল্পনায় অভিযোগ ভুক্তভোগীর কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে সরকার। 3 মাসে বাজেট দেয়া কঠিন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইআরএফ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, এবারের বাজেটে গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষা খাত, যার মাধ্যমে সুবিধা পাবে নিম্ন আয়ের মানুষ। এদিকে শুধু বরাদ্দ না বাড়িয়ে তা সুশাসনের মাধ্যমে ব্যয় করার আহ্বান জানিয়েছে সিপিডি। আমরা সরকার থেকে ঘোষণা পেয়েছি 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। স্বাস্থ্য শিক্ষা খাতের পাশাপাশি এবার অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষা খাতেও। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইআরএফ মিলনায়তনে বাজেট 2026-27 প্রত্যাশা ও বাস্তবতা বিষয়ক আলোচনায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এবারের বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সুবিধা বঞ্চিতদের। ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক হস্তক্ষেপ হয়নি বলেও দাবি করেন তিনি। আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই। আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। এখানে কিন্তু মাঝখানে কেউ নাই, সিলেকশন প্রসেসে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই। সরকার কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 2 মাসে বাজেট দেওয়া কঠিন। অর্থনীতি নিয়ন্ত্রণ মুক্ত করতে কেউ বাধা হয়ে দাঁড়ালে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে এই 1-1.5 মাসের মধ্যে বাজেট করা অলমোস্ট অসম্ভব ব্যাপার। এটা তার উপরে যে অবস্থায় আমরা দায়িত্বটা পেয়েছি, কঠিন অবস্থা। এই বাজেটের যে নিয়ন্ত্রণ মুক্ত বাংলাদেশ, নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতি, নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি, যেটা বিকাশ করতে পারবে, বিকাশ করার পথে কেউ যদি বাধাগ্রস্ত করে, উইল হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট। এ সময় সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর চেয়ে তার সুষ্ঠু ব্যয় হচ্ছে কিনা তা নিশ্চিত করার আহ্বান জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং ফ্যামিলি কার্ডের মতো একটা যে এই সরকারের যে একটা সিগনেচার প্রোগ্রাম, সেইটার তো আওতা বাড়বে আস্তে আস্তে, কিন্তু সেখানেও একটা প্রশ্ন আছে যে সেগুলো সুশাসনের সাথে যার দরকার সেই যাতে আসে এবং সেটার জন্য একটা স্বচ্ছ একটা ডেটাবেস থাকতে হবে। বাজেট বাস্তবায়নে রাজনৈতিক ও অর্থনৈতিক সুশাসনকে একসঙ্গে চলতে হবে বলেও মনে করেন তিনি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাস থেকে ফিরে দেখা হলো না স্বজনদের সঙ্গে। প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে মৃত্যু হয় 5 জনের, গুরুতর আহত আরও 2 জন। ফরিদপুরের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া শরীয়তপুর ও নওগাঁয় সড়কে প্রাণ ছুড়ল আরও 2 জনের। বিদেশ থেকে ফিরে যাওয়া হলো না স্বজনদের কাছে। চালকের বেপরোয়া গতি আর অসতর্কতায় সড়কে 5 জনের মৃত্যু।
স্বজনদের সান্নিধ্য পেতে বুক ভরা স্বপ্ন নিয়ে দীর্ঘদিন পর মঙ্গলবার দেশে ফেরেন প্রবাসী আরিফুল। স্বজনদের সঙ্গে প্রাইভেট কারে করে রওনা হন নিজ জেলা যশোরের উদ্দেশ্যে, কিন্তু ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন 4 জন। গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান আরও একজন। ছিল মালয়েশিয়ায়, মা বোন এরা হচ্ছে আনতে গিয়েছে। প্রতি বছর দেশ থেকে হাজার হাজার মানুষ জীবিকার তাগিদ কিংবা উচ্চশিক্ষা গ্রহণে যাত্রা করেন বিদেশ। তবে তাদের অনেকেরই জীবিত অবস্থায় ফেরা হয় না দেশে। ভিন দেশের স্বজন হারানো পরিবারগুলোর দিন কাটে বেদনার সঙ্গে যুদ্ধ করে। থাকে না ঈদ উৎসবের আনন্দ। জীবিকার তাগিদ কিংবা উচ্চশিক্ষা গ্রহণ, প্রতি বছর দেশ থেকে হাজার হাজার মানুষের গন্তব্য হয় বিদেশ। উন্নত জীবনের আশায় পরিবার পরিজন ছেড়ে দূর দেশে পাড়ি জমান তারা। তাদের অনেকেরই জীবিত ফেরা হয় না দেশে। প্রবাসী প্রিয়জনের স্বাভাবিক মৃত্যু কিংবা দুর্ঘটনায় প্রাণ হারানোর কষ্ট বুকে নিয়ে প্রতি মুহূর্ত কাটে দেশে থাকা স্বজনদের। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় ইরাকের কুর্দিস্তান যান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বজলুর রশিদ ও মনোহার আলী। গত 25 মে কর্মস্থল থেকে ঘরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দুজনেই। তাদের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রিয় মানুষের অপেক্ষায় থাকা স্বজনদের একটাই আকুতি, দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক মরদেহ। কখনো ভাবিনি যে আসলে এইভাবে সে অ্যাক্সিডেন্ট করবে। অনেক ঋণবাসী করে সে হচ্ছে খুব অসহায় অবস্থায় আছে। ছোট্ট পরিবার, এদের ইনসুজার কোনো তফিক নাই। জীবিকার তাগিদে গেছে, আসার পরে সে দেশে আসে একটু ব্যবসা বাণিজ্য করতে হয়তো। নির্মম পরিহাসে হয়তো সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। লাশটা যেন দাফন করার ব্যবস্থা করে, স্বামীর লাশটা যেন দেশে আসে, আমি এটাই আবেদন করি। আর আমার নাই মানে সৌদি আরবের দাম্মাম শহরের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মুরাদ শেখ। গত 23 এপ্রিল রাস্তা পারাপারের সময় একটি বাস চাপা দিলে প্রাণ হারান মুরাদ। গত 9 মে তার মরদেহ দেশে আসলে নিজ এলাকায় দাফন করা হয়, কিন্তু দাফনের মধ্য দিয়ে শেষ হয়নি পরিবারের শোক। স্বজনহারা পরিবারে ফিকে হয়ে গেছে আনন্দ। এই ঈদের পরে আসার কথা ছিল বাড়িতে, তা তো আসতে পারলো না। কষ্ট ভোগ করতেছে, আনন্দ নাই আর কি। আমাদের ঈদ কি আর হয়, আনন্দ আর নাই। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে 3 মাস আগে মালয়েশিয়ায় ফিরে যান কুমিল্লার বুড়িচংয়ের খোরশেদ আলম। স্বাভাবিক কর্মজীবনে ফিরে গেলেও হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে 17 মে সন্ধ্যায় মৃত্যু হয় তার। 22 মে দেশে পৌঁছায় তার মরদেহ। পরিবার জানায় বিদেশি কোম্পানির কাছে খোরশেদের পাওনা রয়েছে। সরকারের পক্ষ থেকে কোনো রকম হেল্প বা যেটুকু করা সম্ভব যদি করে তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ অনেক ছোট একটা ছেলে আর মেয়ে 3 জন আছে। আমি তো জানি না যে ছেলে আমার মারা যাবে। আমার ঈদে আবার ঈদ কি, আমার জীবনে আনন্দ বলতে আর কিছুই নাই। উচ্চশিক্ষা গ্রহণে দক্ষিণ কোরিয়া পাড়ি জমিয়েছিলেন জয়পুরহাটের মেধাবী ছাত্র হাসিবুর রহমান। উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে বিদেশে গেলেও তার পূরণ হয়নি। গত 3 মে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। 22 মে গ্রামের বাড়িতে পৌঁছায় তার মরদেহ। ছেলের স্মৃতি হাতড়ে ফেরেন বাবা মা। ঘরের প্রতিটি কোণ, ব্যবহৃত জিনিসপত্র আর স্মৃতিগুলো যেন বারবার মনে করিয়ে দেয় তার অনুপস্থিতির কথা। জীবনে ঈদ বলতে আর কিছুই নাই। আমার ছেলে মাংস খেতে খুব পছন্দ করতো। বিদেশে যখন গেল তারপরে প্রতিদিন বলি, আব্বু তুমি না ফোন করে আমাকে না দেখায় রুটি গোস্ত খাওছেন কিনা। সালামি দেওয়ার পর এইবার ঈদে যে এরকম একটা সংবাদ শুনবো আমি জীবনে কল্পনা করিনি। আনন্দের উৎসবেও যারা প্রিয়জনকে ফিরে পাননি তাদের কাছে ঈদ হয়ে উঠেছে দীর্ঘশ্বাস আর চোখের জলের গল্প। চন্দ্র বিশ্বাস, পবি, সময় সংবাদ। বগুড়ার নন্দীগ্রামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মেয়ের বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে 5ম শ্রেণীতে পড়ুয়া ওই শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এই ঘটনায় নন্দীগ্রাম থানায় ধর্ষণ মামলা করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ায় পলাতক অভিযুক্ত ব্যক্তি। বিস্তারিত আব্দুল আওয়ালের রিপোর্টে। সারা দেশের মানুষ যখন রামিসা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার দিকে, তখন বগুড়ায় সামনে এলো আরও একটি লোমহর্ষক ঘটনা।
এবার বান্ধবীর বাবা লালসার শিকার হয়েছে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া 12 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী। চলতি বছরের 13 জানুয়ারি বগুড়া নন্দীগ্রামে বান্ধবীর সঙ্গে দেখা করতে যায় পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থী, কিন্তু বাড়িতে কেউ না থাকায় বান্ধবীর বাবা তার মুখে ওড়না বেঁধে ধর্ষণ করে। পরে ভয় ও লোকলজ্জার আশঙ্কায় বিষয়টি কাউকে জানায়নি ওই শিশু। পরে গত 24 মে ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন দেখে তার মা জানতে চাইলে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। পরে উপজেলার একটি ক্লিনিকে নিয়ে জানা যায় ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা। বিষয়টি স্থানীয় সালিশে মীমাংসার চেষ্টা করে একটি পক্ষ। সমাধান না হয় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলা করেন। আমি কাজ বন্ধ করে মামলা করছি, ক্ষতিগ্রস্ত পদে আমি তাকে 3-4 মাস হওয়ার পরে পুলিশ মামলা অনুসারে সহযোগিতা পাচ্ছি। ডাক্তারের কাছে বান্ধবী হিসেবে ডাক্তারে যায়, কেউ দেখে যায় নেয় ও দেখায়, বাড়ির মধ্যে দেখে নিয়ে যায়, দরজা লাগাতে পাশে বটিতে মুখে রোনা বানিয়েছে, 2 হাত বানিয়েছে, গামছা বাঁধে নিয়ে ধর্ষণ করছে। অভিযুক্ত দোলা হোসেন পলাতক রয়েছে। মামলা রুজুর পর পুলিশের যে তদন্ত প্রক্রিয়া সেটা শুরু হয়েছে এবং ভিকটিমের এ সংক্রান্তে 22 ধারা জবানবন্দি গ্রহণের কাজ এবং ডাক্তারি পরীক্ষা এবং পরবর্তী যে কার্যক্রম, যে অভিযুক্ত আছে তার গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে। মামলার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ভুক্তভোগী শিশু ও তার বাবা মায়ের জবানবন্দি রেকর্ড করেছেন জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক আফসান ইলাহি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নাটোর পৌরসভার ডিভাইডার সড়কে স্থাপিত 250টি সড়ক বাতির মধ্যে 1/3 বেশি বাতি স্থাপনের 6 মাসের মধ্যেই বিকল হয়ে পড়ছে। ফলে 9 কিলোমিটার সড়কের মধ্যে প্রায় 3.5 কিলোমিটার এলাকা গত 4 মাস ধরে অন্ধকারে। স্থানীয়দের অভিযোগ, অন্ধকারের সুযোগে বাড়ছে ছিনতাই ও সড়ক দুর্ঘটনা। তবে দীর্ঘদিনেও বাতিগুলো সচল করতে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও রকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। আলো না থাকায় প্রায় ঘটছে ছিনতাই, চুরি ও সড়ক দুর্ঘটনার মতো ঘটনা। এমন ভোগান্তি নাটোর পৌর এলাকার প্রবেশের প্রধান 2 সড়ক দীঘাপতিয়া ও হরিশপুর এলাকার। অথচ নগরবাসী নিরাপদ চলাচল নিশ্চিত করতে ডিভাইডার সড়কের মাঝখানে স্থাপন করা হয়েছে 250টি বৈদ্যুতিক খুঁটি। প্রতিটি খুঁটিতে বসানো হয়েছে 300 ওয়াট ক্ষমতার এলইডি বাতি। গত বছরের নভেম্বর মাসে এসব এলইডি বাতি স্থাপনের 1 মাসের মধ্যেই দীঘাপতিয়া থেকে মাদ্রাসা মোড় এবং হরিশপুর থেকে চক্রামপুর পর্যন্ত অধিকাংশ বাতি বিকল হয়ে পড়ে। বর্তমানে এই 3.5 কিলোমিটার এলাকায় 68টি খুঁটির বাতি সম্পূর্ণ বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 4 মাস ধরে সড়ক বাতিগুলো বন্ধ রয়েছে। মাঝে সাথে এটা মেরামত করা হয়, কিন্তু আসলে মেরামতটা কতটুক কার্যকারিতা আছে এটা বোঝা যায় না। কিছু কিছু জায়গায় এই লাইটগুলো একদমই জ্বলে না। মাঝে মধ্যে আপনার ভ্যান, রিক্সা, সাইকেল রোড পার করার সময় অ্যাক্সিডেন্ট হয়। তবে সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। পুনরায় ঈদের আগে যেহেতু আবার বন্ধ হয়ে যাচ্ছে, আমরা ঠিকাদারকে আবার পুনরায় আজকে চিঠি রেডি করছি, আমরা ঠিকাদারকে চিঠি দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি। নিরাপদ ও আলোকিত নগর গড়ার লক্ষ্যে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নাটোর পৌরসভার 9 কিলোমিটার এলাকা জুড়ে এই আধুনিক সড়কবাতি প্রকল্প বাস্তবায়ন করা হয়। সময় সংবাদ, নাটোর। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন মনির হোসাইন। ধন্যবাদ আলিশা আপনাকে। দেখছেন ভোরের সময়। চাঁদাবাজি মামলার আসামি হয়েছে 4র্থ ও 9ম শ্রেণীর 2 শিক্ষার্থী। ঘটনাটি আশ্চর্যজনক মনে হলেও এমন মামলা দায়ের হয়েছে বগুড়ার কাহালু থানায়। ওই মামলায় একই পরিবারের আরও 3 ভাই ও তাদের বিধবা মাকেও আসামি করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের পুকুর ও মুরগির খামার দখল করতে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে চাঁদাবাজির মামলা দায়ের করেছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল করিম ও 9ম শ্রেণীর আব্দুল আজিজ এ বয়সে চাঁদাবাজি ও মারধরের মামলায় অভিযুক্ত তারা।
স্বামীর মৃত্যুর পর 5টি পুকুর ও একটি মুরগির খামারের আয় দিয়ে সংসার চালাতেন বগুড়ার কাহালো উপজেলার 4 সন্তানের জননী শাহানাজ পারভিন। গণ অভ্যুত্থানের পর শেষ সম্বলটুকু হাতিয়ে নিতে পায়তারা চালায় স্থানীয় প্রভাবশালী মহল। শাহানাজের অভিযোগ, গত 1 এপ্রিল পুকুর থেকে মাছ চুরির সময় হাতে নাতে ধরা পড়ে লাল মিয়া নামে এক ব্যক্তি। এর জেরে শাহানাজ পারভিন ও তার 3 ছেলের নামে চাঁদাবাজি, মারধর, হত্যা চেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেন প্রতিবেশী মোহাম্মদ সোহাইব। মামলায় 20 বছর বয়সী বড় ছেলে তুহিনকে 26, 14 বছরের আজিজকে 24 ও 11 বছরের করিমকে 19 বছর বয়স দেখিয়ে আসামি করা হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, পুকুর ও খামার দখল করতেই দেওয়া হয়েছে মিথ্যা মামলা। আমাদের মনে করেন হয়রানি স্বীকার করবে, জেলখানায় ধরে মনে করেন আমার সম্পত্তিটা ভোগ করে হুমকি দিছে যে আপনারা যদি সাংবাদিক সম্মেলন করে নিয়ে করেন তাহলে কিন্তু আপনার ছেলে কিন্তু জামিন হচ্ছে না, আমরা কিন্তু জামিন আটকে দিছি, আপনার ছেলে কিন্তু রিমান্ডে নিয়ে যায় আরো বেধর মারধর করবো। একে তহিদুল ইসলাম মামুন, তার এই রাজনৈতিক প্রভাবটা মনে হয় আমাদের পরিবারের উপর আগে থেকেই খাটাইছে। আমার বাবার সাথেও জমিনে অনেক কিছু করছে, দখল করে নেওয়ার চেষ্টা করছে। 14 বছর বয়স, তো আমার বয়স 24 করে আমাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে আমার নামে মামলা করছে। আমার মায়ের চরিত্রে কলঙ্ক দিছে, আমরা বলে ইয়াবা চাঁদাবাজি করি। বয়স বাড়িয়ে মামলা দেওয়ার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বাদী সোহাইব। আর শারীরিক গঠন দেখে মামলা নেওয়ার কথা জানান কাহলু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অপরাধ তারা নিশ্চিত করছে, খোঁজ নিয়ে জানে আমি ওই বয়সটাই জানছি, ওই অনুযায়ী করছি, মামলা করছি। যদি প্রমাণিত হয় যে না তার বয়স কম, সেই অনুযায়ী বাংলাদেশ আইনে যেটা হবে সেটা। অপ্রাপ্ত বয়স্করা যদি ঘটনার সাথে জড়িত না থাকে, মামলা তদন্তাধীন যদি জড়িত না থাকে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব না, তাদেরকে চার্জশিট থেকে অব্যাহতি দিব। এমন ঘটনা আইনের অপব্যবহার বলে মনে করছেন সরকারি কৌশলী। আর ঘটনা তদন্তে আশ্বাস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার। যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে শিশু আইনে যে ধারা সেই প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর চাঁদাবাজির যে বিষয়টা আছে এটা তদন্তাধীন। এই কিশোর অপরাধীদের সঙ্গে বয়স্কদের অপরাধীদের একসঙ্গে মামলা নেওয়াটা এটা ঠিক হয়নি। কিশোর অপরাধীদের বিষয়টা খুবই সতর্কতার সাথে পুলিশের দেখা উচিত ছিল। মামলায় 12 এপ্রিল তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে 17 মে তাকে সহ 2 ভাই এবং মাকে জামিন দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। থানায় গেলে যে মামলা করব, মামলা নিতে চায় না আমাদের। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জে সরকারি কার্ডের মতোই ভুয়া কার্ড তৈরি করে সরকারি ঘর, টিউবওয়েল, পানির পাম্প ও অন্যান্য সেবা দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এমনকি ভিজিডি, মাতৃত্বকালীন ভাতা, চাল ও ঘর পাওয়ার প্রলোভনে টাকা দিয়ে নিঃস্ব অন্তত 22,000 পরিবার। এরই মধ্যে প্রতারক চক্রের মূল হোতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। 4,000 ও 5,000 টাকা দিয়ে এই কার্ড কিনে মাসে 500 টাকা ও 50 টাকা করে জমা রাখলে প্রতি মাসে পাওয়া যাবে 30 কেজি করে চাল। 24 মাস পর ফেরত দেয়া হবে কার্ডের ক্রয়কৃত পুরো টাকা। এছাড়াও টিউবওয়েল ও পানির পাম্প নিতে 12,000 টাকা ও একটি ঘর পেতে দিতে হবে 55,000 টাকা। 3 মাস 10 দিন মানে 3 মাস হবে, একবার এটা করে অনলাইন করে একবার বাচ্চা হওয়ার টাকা আসবে, তারপরে তখন আপনার। চাঁপাইনবাবগঞ্জে এমন প্রতারণার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবরি গ্রামের বাসিন্দা জেসমিন বেগম ইউনিয়ন পরিষদ থেকে মুদি দোকানের ট্রেড লাইসেন্স নিয়ে চালান প্রতারণামূলক কার্যক্রম। এর মধ্যে জেলার বিভিন্ন এলাকার প্রায় 22,000 পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে অন্তত 13 কোটি টাকা। মোটরের টাকা লিয়েছে, ঘর করবো কে টাকা লিয়েছে, ছেলেহানি কে টাকা লিয়েছে। 24 মাস চাল দেওয়ার জন্য 5,000 করে টাকা লিয়েছে, এখন চাল পাই না 2 মাস থেকে। তারা এত ভালো ক্যাম্পিং চালিয়েছে, তারা 21,000 লোকের কাছ থেকে মোটামুটি 5,000 টাকা করে তারা উত্তোলন করে। এর আগে বলছে যে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলা যখন চেয়ারম্যানের বিরুদ্ধে গেল তখন বলছে যে এটা সরকারি প্রতিষ্ঠান না, অ্যাকাউন্টের টাকাগুলা ফেরত দিক আমরা এটাই চাই। তবে কয়েকবার চাল বিতরণ করলেও কাউকে ঘর বা ভাতার কোনো সুবিধা দেয়নি প্রতারক চক্রটি। পরে প্রতারণার বিষয়টি সামনে এলে ইউনিয়ন পরিষদ থেকে বাতিল করা হয় মুদি দোকানের ট্রেড লাইসেন্স। যারা ভুক্তভোগী যে কোনো উপায়ে প্রশাসনের মাধ্যমে যেন তাদের সুবিধা তারা বুঝিয়ে পায়, সে মর্মে আমি প্রশাসনকে অবহিত করতে চাই। সরকারি প্রকল্পের আদলে এসব সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ম বহির্ভূত বলছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানান তদন্ত কর্মকর্তা। কার্ড সরবরাহ করতে গিয়ে তারা ভোক্তাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিচ্ছে,
বিভিন্ন কারণে, যেহেতু এই একই কর্মসূচির সাথে এটা সাংঘর্ষিক এবং আমাদের কার্ডও তারা নকল করেছে, এই জন্য আমরা আইনগত ব্যবস্থা নিই। প্রতারক চক্রকে আমাদের সবাই মিলে এটা প্রতিহত করতে হবে। নির্দিষ্ট অভিযোগ পেলে আমরা এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব। তারা দাবি করছে সেটা তাদের নিজস্ব বিজনেস মডেল, কিন্তু তারা এটাকে কিন্তু সরকারের যে প্রোভাইড করা কার্ডটা সেম কার্ড তারা দিচ্ছে। জেসমিন বেগমের প্রতারণার বিষয়ে ইউপি চেয়ারম্যানের অভিযোগের প্রেক্ষিতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। পরে ঘটনার সত্যতা মিললে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়ের করা মামলায় গত 24 এপ্রিল চক্রের মূল হোতা জেসমিন বেগম ও তার সহযোগী মেহেদি হাসান মৃদুলকে গ্রেফতার করে পুলিশ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। পৌনে 2000 কোটি টাকা ব্যয় ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নির্মিত রেলপথে দিনে মাত্র একটি ট্রেন চলায় প্রত্যাশিত রাজস্ব আয় হচ্ছে না। বিপুল পরিমাণ ব্যয়ে নির্মিত রেল লাইনটি রাষ্ট্রীয় অর্থ অপচয়ের উদাহরণ হয়ে উঠেছে। রেল লাইনটির কার্যকারিতা বাড়াতে ঢাকার সঙ্গে সংযুক্ত করে একাধিক ট্রেন চালুর দাবি স্থানীয়দের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। পৌনে 2000 কোটি টাকা ব্যয়ে 2019 সালের জুনে ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেল লাইনে নির্মাণ কাজ শেষ হয়। 2020 সালের জানুয়ারিতে এই রুটে চালু হয় ঢালারচর এক্সপ্রেস ট্রেন। বর্তমানে ট্রেনটি সপ্তাহে 6 দিন একবার করে যাত্রী বহন করছে এই রুটে। বিপুল বিনিয়োগে নির্মিত রেলপথটি দিনে একটি মাত্র ট্রেন চলার বিষয়টি বিস্মিত করেছে সবাইকে। এতে প্রত্যাশিত যাত্রী সেবা ও রাজস্ব আয় নিশ্চিত হচ্ছে না। একবার ভোরে আসে আর ওই সকালে রাত্রি আবার যায়, কিন্তু কোনো ঢাকার সাথে যোগাযোগ না হলে পাবনা ট্রেন দেওয়ার না দেওয়ার সমান কথা। রাষ্ট্রীয় পদ্ধতি বলেছে এখানে ঢাকার ট্রেন চালু করবো অতি শীঘ্রই, বলছে তো প্রায় 8 বছর হয়ে গেল। জনগণের এই ট্রেনে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, এই ট্রেন দিতে হবে, না দিলে সেটা তো আরো অচল হয়ে যাবে। এই অবস্থা কাটাতে আরো কয়েকটি ট্রেন চালুর পাশাপাশি রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের প্রয়োজন দেখছেন স্থানীয়রা। একটা সুদূর প্রসারী চিন্তা করে এই সমস্ত সংঘবদ্ধ যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং রেলকে কিভাবে লাভজনক করা যায় সে ব্যাপারে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া জরুরি। রেল কর্তৃপক্ষ বলছে যাত্রী চাহিদা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এই রুটে আরো ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আরও ট্রেন চলবে এটা আমরা আশা রাখি। তবে এই বিষয়ে আরও বিশদ যদি কোনো প্ল্যানিং থাকে সেটা আমরা এখনো ওইভাবে আমরা কোনো ইনস্ট্রাকশন পাই নাই। ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত রেললাইন প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল 983 কোটি টাকা, কিন্তু নির্মাণের দীর্ঘসূত্রতা, পরিকল্পনার দুর্বলতা এবং একাধিকবার প্রকল্প সংশোধনের ফলে ব্যয় বেড়ে দাঁড়ায় 1714 কোটি টাকায়। সময় সংবাদ, পাবনা। জয়পুরহাটে ইউনিয়ন পরিষদ স্থাপন করা কৃষি আবহাওয়া ডিসপ্লে বোর্ড কোনো কাজে আসছে না। ইউপি সংশ্লিষ্টরা বলছেন লোক দেখানো এসব বোর্ড স্থাপনের মাধ্যমে সরকারের লক্ষ্য উদ্দেশ্য সফল হয়নি। তবে বরাদ্দ না পাওয়ায় অচল মেশিনগুলো কাজে লাগানো যাচ্ছে না বলছে কৃষি বিভাগ। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। আবহাওয়া সম্পর্কে কৃষকদের আগাম বার্তা দেওয়ার জন্য 2018 সালে জয়পুরহাটের বিভিন্ন ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয় কৃষি আবহাওয়া বোর্ড ও রেইন গেজ মিটার। তবে এখন নষ্ট অবস্থায় রয়েছে এসব বোর্ড। সংশ্লিষ্টরা বলছেন স্থাপনের পর থেকে রক্ষণাবেক্ষণ না হওয়ায় বোর্ডগুলো নষ্ট হয়ে গেছে, আর এসব বোর্ড থেকে কোনো সেবা না পাওয়ার কথা জানান কৃষকরা। আবহাওয়া তথ্য বোর্ডটি কৃষি অফিসার রুমে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অতীব বিলম্বে এগুলো মেরামত করে টাঙানো হোক, এতে আমরা কৃষকরা উপকৃত হব। এই বরাদ্দের টাকাটা আসলে কৃষকের কোনো সেবায় কাজে আসেনি। তবে বরাদ্দ না পাওয়ায় অচল মেশিনগুলো সচল করা যাচ্ছে না বলে দাবি কৃষি বিভাগের। যন্ত্রে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে যন্ত্রগুলো অকেজ হয়ে পড়ে। পরবর্তীতে প্রকল্পটি শেষ হয়ে যাওয়ার কারণে এই যন্ত্রগুলো আর মেরামত করা সম্ভবপর হয়ে ওঠেনি। বর্তমানে যদি সরকার বা প্রকল্প থেকে অন্য কোনো দিক নির্দেশনা আসে সেভাবে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জয়পুরহাটের 32টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে কৃষি আবহাওয়া ডিসপ্লে বোর্ড। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। আগাম বন্যা থেকে চলনবিল অঞ্চলের ফসল রক্ষায় সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণ হচ্ছে
স্বল্প উচ্চতার রিং বাঁধ। এর ফলে বন্যার ক্ষতির হাত থেকে রক্ষা পাবে সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের 9টি উপজেলার প্রায় 72,000 হেক্টর জমির ধান। তাই আসন্ন বর্ষা মৌসুম শুরুর আগেই বাঁধের কাজ শেষ করার দাবি কৃষকদের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। চলনবিল বেষ্টিত সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর অঞ্চলে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ধানের সমারোহ। তবে প্রতি বছর এমন ফসল ফলার পর কৃষকদের মনে আনন্দের পাশাপাশি ভর করে শঙ্কাও। আগাম বন্যা এলে ঘরে তোলার আগেই নষ্ট হয়ে যায় ধান। সেই শঙ্কা কাটাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাউতারায় নির্মাণ করা হচ্ছে 1250 মিটার দীর্ঘ স্বল্প উচ্চতার অস্থায়ী রিং বাঁধ। এতে বন্যার পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে কৃষকের সোনালী স্বপ্ন। এই যে নদীর পানি বাড়তেছে, এই পানিতে তো বাঁধ ভেঙে যায়, বাঁধ ভেঙে গেলে পরে আমার নদীর ফসলের ব্যাপক শেষ। গরু বাছুরগুলো আমরা ঠিক মতো খাওয়ার পারতেছি, আর 2 মাস খাওয়াবো গরু। এবার না থাকলে তো আর 15 দিন 20 দিনে আমার বাঁচলিয়ে যা লাগবে। ভাতটা আমরা দিলে পারে ধানটা আমরা ঠিক মতো কাটি নিয়ে ঘরে আমরা ফলনটা তুলতে পারি। বাঁধটি সময় মতো নির্মাণ শেষ হলে এই অঞ্চলে কৃষকরা নিরাপদে তাদের ধান ঘরে তুলতে পারবে বলে জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে দুর্যোগ থেকে ফসল রক্ষায় 80% পাকলেই ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের। 70 থেকে 80 ভাগ ধান কাটলেই তারা যাতে এই ধানটা দ্রুত কর্তন করে নিয়ে যেতে পারে, তাহলে তারা ক্ষতির সম্মুখীন হবে না। স্বল্প উচ্চতার বাঁধ 1250 মিটার কাজ হচ্ছে এবং কাজের অগ্রগতি আমাদের প্রায় শেষের দিকে। এই বাঁধটা দিলে আগাম বন্যা থেকে ফসল রক্ষা পাবে এবং পাবনা ও সিরাজগঞ্জ জেলা মিলে টোটাল 9টা উপজেলার কৃষকের ধান আগাম বন্যার হাত থেকে রক্ষা পাবে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড়াল নদীর ওপর পানি উন্নয়ন বোর্ডের রাউতারা বাঁধটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 2,47 লাখ টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ঈদুল আজহার পর আবারও জমতে শুরু করেছে সবজির আড়তগুলো, তবে যোগান কম থাকায় দাম কিছুটা বেশি। বিস্তারিত জানাতে মেহেরপুর সবজির আড়তে আছেন রিপোর্টার বেনিয়ামিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আজহার পরে আবারও জমে উঠতে শুরু করেছে মেহেরপুরের যে সকল কাঁচামাল পণ্যের আড়তগুলো রয়েছে সেই আড়তগুলো। সেক্ষেত্রে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই কাঁচামাল সবজির আড়তগুলোতে কৃষক তাদের উৎপাদিত পণ্যগুলো নিয়ে এসে বিক্রি করে। সেক্ষেত্রে এখন যে সবজিগুলো বেশি আমদানি হচ্ছে আড়তগুলোতে, সেক্ষেত্রে গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি 12 মাসি যে সকল সবজি আছে সেই সবজিগুলো কিন্তু সেই ক্ষেত্রে 12 মাসি সবজিগুলো কিন্তু বেশি এখন পাওয়া যাচ্ছে। সেই দামের ক্ষেত্রে আসলে কৃষক এবং ব্যবসায়ীরা জানাচ্ছেন যে এখন কিন্তু দাম কিন্তু অনেকটাই কম চলছে। সেক্ষেত্রে সবজিগুলো রয়েছে তার মধ্যে বেগুন, লাউ, পটল, মিষ্টি কুমড়া, কাঁচা কলা, পেঁপে, ফুল এগুলো রয়েছে। সেক্ষেত্রে আসলে এই সবজিগুলোর অধিকাংশই কিন্তু 30 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সবচেয়ে বেশি দামে যে বিক্রি হচ্ছে সেই ক্ষেত্রে কচু যেগুলো রয়েছে, নতুন কচু উঠেছে, সেই কচুগুলো কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাকি অন্যান্য সবজিগুলো কিন্তু 20 থেকে 30 টাকা, কোনো সবজি 40 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে চাষিরা যেটা জানাচ্ছে তাদের যে উৎপাদিত ফসল, সেই ফসলগুলো বিক্রি করতে গিয়ে তাদের উৎপাদন খরচটাই উঠছে না। বর্তমানে যেহেতু আবহাওয়া অতিরিক্ত গরম, সেক্ষেত্রে আসলে তাদের বীজ এবং অন্যান্য কথা এগুলো প্রয়োগ করতে গেলে তাদের উৎপাদন ব্যয়টা অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় কিন্তু দাম পাচ্ছে না। ব্যবসায়ীরা জানাচ্ছেন যে আসলে বাজারে এই সময় খুব বেশি সবজি আমদানি না হওয়ার, বিভিন্ন ধরনের সবজি আছে কিন্তু বেশি সবজি আমদানি না হওয়ার কারণে তারা কিন্তু বেশি লাভ করতে পারছে না বলে জানাচ্ছেন। তো সেই ক্ষেত্রে বাজারে যে পরিস্থিতি, তাতে ব্যবসায়ীরা জানাচ্ছেন যে আরো কিছুদিন গেলে তারপরে হয়তো বা বাজারের যে দামটি সেটি কিছুটা বাড়তে পারে। আর কৃষকদের উৎপাদিত ফসলের দাম নিয়ে কিন্তু তারা বারবার জানাচ্ছেন যে তারা যেন দাম পান। আর এদিকে বাজার ব্যবসায়ী সমিতির তারা জানাচ্ছেন যে তারা বারবার বাজার মনিটরিং এর ক্ষেত্রে কিন্তু তারা বারবার জেলা প্রশাসন এবং প্রশাসনের তারা দৃষ্টি আকর্ষণ করছেন। এই ছিল মেহেরপুরের বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুর থেকে। রাজশাহীতে জমে উঠেছে আমের বাজার। জেলার বানেশ্বর হাটে
গোপালভোগ, ক্ষীরসপাত ও ল্যাংড়া জাতের আম বেচা কেনা হচ্ছে প্রতিদিন অন্তত অর্ধ কোটি টাকার। এখান থেকে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আম মৌসুমে কর্মসংস্থান হয়েছে অন্তত 50,000 মানুষের। হাবিবুর রহমান পাপুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। গাছ থেকে আম পেড়ে রাখা হচ্ছে ঝুড়ি ও ক্যারেটে, সেখান থেকে পাইকারি বাজারে, এরপর সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। রাজশাহীতে জমে উঠেছে আমের বাজার। জেলার বানেশ্বর হাটে প্রতিদিন অন্তত অর্ধ কোটি টাকার গোপালভোগ, ক্ষীরসাপাত ও ল্যাংড়া জাতের আম বেচা কেনা হচ্ছে। ঈদের পর হাটে ক্রেতা সমাগম কিছুটা কম হওয়ায় আশানুরূপ দাম না পাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা, তবে দাম কমায় খুশি ক্রেতারা। গোপালভোগ যাচ্ছে 12, 13, 14, 16, 12, 18 আর 18, 1000, 1100। প্রচুর আম আমদানি, দামটা একটু কম। এখান থেকে কিনে আড়তে যায় প্যাকেট, আড়ত থেকে গাড়িতে চলে যায়। আম বাণিজ্য কেন্দ্র করে পুঠিয়া উপজেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 50,000 মানুষের কর্মসংস্থান হয়। প্রত্যেক দিন 1 কোটির উপরও বেচা কেনা হবে। এখান থেকে যে আমগুলো বানেশ্বরে যে আসে, মোটামুটি কয়েকটা জেলার থেকে আম আসে এখানে। প্রশাসন ও কৃষি বিভাগের কঠোর নজরদারির কারণে শতভাগ নিরাপদ ও রাসায়নিক মুক্ত আম বাজারজাত সম্ভব হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রশাসন থেকে শুরু করে আমাদের কৃষি বিভাগ সকলেই সচেতন আছে। এক্ষেত্রে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুসারে তারা কিন্তু আমটা হারভেস্ট করছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রাজশাহীতে 2,44,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাজারে নেই ইলিশের সরবরাহ, অন্যান্য মাছের সরবরাহ তুলনামূলক কম, দামও লাগামহীন। সমুদ্রে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা চলায় মাছের বাজারে দেখা দিয়েছে এমন অস্থিরতা। বিস্তারিত জানাতে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট মাছের বাজারে আছেন রিপোর্টার শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট মাছ বাজারে। এই মাছ বাজারে মূলত 2 ধরনের বিক্রি হয়, অর্থাৎ পাইকারি এবং খুচরা। এই মুহূর্তে আমরা যেই জায়গাটিতে আছি এটি খুচরা বাজার। কিছুক্ষণ পূর্বে আমরা বাইরে অবস্থান করেছি, সেখানে দেখেছি পাইকারি বাজার মিলেছিল এবং ক্রেতা বিক্রেতার হাকডাকে অনেকটা মুখরিত ছিল পুরো এলাকা। আমরা জানি যে আসলে পটুয়াখালী জেলার সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা মৎস্য বাজার এই হেতালিয়া বাঁধঘাট বাজার। আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে দেখেছি বাজার মিলেছে ঠিকই, কিন্তু মাছের সরবরাহ ঠিক তেমনটা দেখা মিলছে না। আর ইলিশের দেখা তো একেবারেই মিলছে না বললেই চলে। দেশি পুকুর এবং নদীর কিছু মাছ দেখা মিলছে। আর সামুদ্রিক মাছ দেখা না যাওয়ার মূল কারণ হলো এই মুহূর্তে চলছে 58 দিনের সামুদ্রিক নিষেধাজ্ঞা। সমুদ্রে সব ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে, যার ফলে মূলত মাছের সরবরাহে টান দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাছের সরবরাহ কম থাকার কারণে এখানে মাছের দামও বৃদ্ধি পেয়েছে। পাঙ্গাস মাছ আসলে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা দরে, আর তেলাপিয়া মাছ সেটি বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা দরে। আর অন্যান্য যে মাছগুলো রয়েছে, বিশেষ করে রুই মাছ, আমরা দেখতে পাচ্ছি 350 থেকে 400, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 500 টাকায়ও বিক্রি হচ্ছে। আর নদী সমুদ্রের মাছ একেবারে নেই বললেই চলে। আমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি বেশিরভাগই কিন্তু পুকুরের মাছ কিংবা এখানকার স্থানীয় ঘেরের মাছ, তাও একেবারে সরবরাহ খুবই কম। আর ইলিশের আসলে একেবারে দেখাই মিলছে না বললে চলে। আমরা পুরো বাজার ঘুরেছি, পুরো বাজারে ঘুরে ইলিশের একেবারেই দেখা মেলেনি। সমুদ্রে মাছ শিকারের নিষেধাজ্ঞা থাকলেও নদীর কিছু মাছ থাকার কথা ছিল, কিন্তু নদীর মাছও কিন্তু আমরা ঠিক সেভাবে দেখতে পাচ্ছি না। আর মূলত মাছ বাজারে মানুষের উপস্থিতিও কিন্তু অনেকটা কম দেখা যাচ্ছে। আর এই কম দেখার কারণ হচ্ছে যেহেতু এখন একেবারে কুরবানির ঈদের মৌসুম, যেহেতু কুরবানির ঈদ, সে কারণে মাংসের একটা যোগান রয়েছে, যার ফলে কিন্তু এখন মাছের বাজারে ক্রেতা ঠিক তেমনটা দেখা যাচ্ছে না। আসলে ক্রেতার সংখ্যা যদি আরো বাড়তো, এমনিতেই মাছের সরবরাহ কম, ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেলে মাছের দাম আরো বেশি বৃদ্ধি পেত। তো সেটি কিন্তু আমরা এখানে আসলে দেখতে পেয়েছি। আমরা আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করছিলাম পটুয়াখালীর সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা মৎস্য বাজার থেকে। আর এখানকার চিত্র আমরা দেখে মূলত অনেকটা হতাশ, যে কারণে এখানে মাছের সরবরাহ যেভাবে কম দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে যে ক্রেতাদের আসলে জন্য এটি একটু অস্বস্তির বিষয়। তো সামনেই কিন্তু 11 জুন নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। এই নিষেধাজ্ঞা শেষ হলে আবার সমুদ্রে মাছ
শিকার শুরু হবে তখন কিন্তু আবার এই মাছের সরবরাহ স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো এতটুকু ছিল আমার কাছে, পটুয়াখালী থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে। চাঁদপুরে এক শিশুর লাঠির আঘাতে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, শহরের যমুনা সড়ক এলাকায় মুসার ঝগড়া হয় মেহেদি হাসানের সঙ্গে। পাওনা টাকা নিয়ে ওই ঝগড়ার মধ্যে পড়ে যায় ইয়াসিন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির জেরে মুসার কাঠের টুকরোর আঘাতে গুরুতর আহত হয় ইয়াসিন। তাকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যায় সে। এদিকে আলাদা আরেক ঘটনায় হাইমচরে ওমর ফারুক নামে এক যুবক খুন হয়েছেন। নেত্রকোনা শহরে নেই কোনো পার্ক বা ওয়াকওয়ে। বিএডিসির কৃষি ফার্মই এখন স্বাস্থ্য সচেতনদের হাঁটা ও শরীর চর্চার পছন্দের স্থান। বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন রিপোর্টার আলপনা বেগম, যাচ্ছি তার কাছে। হ্যাঁ, নেত্রকোনা শহরের যে বিএডিসি কৃষি ফার্ম রয়েছে, আমি সেই কৃষি ফার্ম এলাকায় আসছি। এখানে হচ্ছে যে প্রতিদিন মানুষ এই হাঁটতে আসেন, তারা সুস্থ দেহ সুন্দর মন এই বিষয়টিকে তারা প্রাধান্য দেন এবং প্রাধান্য দিয়ে প্রত্যেকেই এই সকালবেলায় এখানে হাঁটাহাঁটি করেন এবং ব্যায়াম করেন। দেখা গেছে যে এছাড়াও যে রাস্তা সড়ক রয়েছে বিভিন্ন, সেই বিভিন্ন সড়কেও তারা হাঁটাহাঁটি করেন। আর মূলত হচ্ছে যে নেত্রকোনা জেলা শহর সিমসাম একটি শহর হলেও তেমন কোনো যে জায়গা নেই যে মানুষ একটু সুস্থ রাখবে, নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত হাঁটবে এবং ব্যায়াম করবে। তো এই জায়গাটিকে খালি থাকার জন্য এই জায়গাটিতে দেখা গেছে যে ঝড় বৃষ্টি ছাড়া অন্যান্য প্রতিদিন বিভিন্ন পেশার শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ এখানে এসে তারা ব্যায়াম করেন এবং শরীরচর্চা করেন, হাঁটাহাঁটি করেন, অনেকেই সাইকেলিং করেন। তো এই আবার প্রচুর রৌদ্র যেদিন থাকে সেদিনও একটু কম থাকেন তারা। এছাড়া হচ্ছে যে দেখা গেছে এখানে যে শিক্ষক থাকেন, তারপরে ব্যবসায়ী, মানে অ্যাডভোকেট, বিভিন্ন শ্রেণীর লোকজন এই হাঁটাহাঁটিতে একত্রিত হন। তারা আসলে মূলত কোনো জায়গা না থাকায় তারা মনে করেন যে আমরা যদি সুস্থ থাকতে চাই, ঔষধ যে কোনো ধরনের মেডিসিন ছাড়া জীবনকে সুস্থ রাখতে চাইলে হাঁটার কোনো বিকল্প নেই এবং শরীরচর্চার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যেই তারা আসলে এই প্রতিদিন এই শরীরচর্চা করে থাকেন। তো যে কারণে শরীরচর্চা করতে গেলে দেখা যায় যে বেশ খালি জায়গার প্রয়োজন হয়। আর এই জেলা শহরে এই সড়ক ছাড়া, রাস্তা ছাড়া আসলে তেমন কোনো খালি জায়গা নেই। দেখা গেছে যে অন্যান্য সড়ক যেগুলো রয়েছে সেগুলোতে যানবাহন চলাচল করে, নানান ধরনের অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। তারপরে এই পথচারীদের বিভিন্ন সমস্যা হয়, নানান কারণে তারা এই জায়গাটিকে বেছে নিয়েছেন। দেখা গিয়েছে যে চারপাশে খোলা এবং ধানের ক্ষেত যে এক পাশে, আরেক পাশে হচ্ছে যে অফিস আদালত রয়েছে, সব মিলিয়ে চারপাশ খোলা থাকার কারণে এই যে বিএডিসি ফার্ম, এই বিএডিসি ফার্মটিকেই আসলে শরীরচর্চার তারা এখন কেন্দ্র মনে করছেন, যে কারণে এখানে এসে হাঁটা এবং শরীরচর্চার কাজ করছেন। অনেকেই নারী পুরুষ সবাই মিলেই আসেন, যারা আসেন আবার অনেকে চলেও যান। তো নেত্রকোনা জেলার যে এই যে শরীরচর্চা কেন্দ্র না থাকার কারণে সড়কেই করে, এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নেত্রকোনা থেকে। ভোরের সময় আরও থাকছে। লেবাননে হামলা অব্যাহত থাকলেও আপাতত বৈরুথে বড় অভিযান চালাবে না ইসরায়েল। ট্রাম্প ঘোষিত সমঝোতার পর বিরত। দক্ষিণ লেবাননে বিমান হামলায় অন্তত 4 জন নিহত। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্যতুষখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ নবী হোসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার সকালে পিরোজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবী হোসেন। এ সময় তিনি দাবি করেন, কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ধর্ষণ চেষ্টা ও অন্যান্য অভিযোগে মামলা করে হয়রানি করে আসছেন। অভিযুক্তরা সংঘবদ্ধভাবে মামলা ও বিভিন্নভাবে চাপ প্রয়োগের মাধ্যমে টাকা হাতিয়ে নেয় বলেও জানান তিনি।
বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড সম্পর্কে সব জানেন বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হত্যাকাণ্ডের পেছনে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল বলে দাবি করেন তিনি। এমনকি হত্যা মামলার আসামিরা পশ্চিমবঙ্গে গ্রেফতার হলে সে খবর চেপে রাখতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন বলেও জানিয়েছেন মমতা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা হারানোর প্রায় 1 মাস পর মঙ্গলবার বড় কর্মসূচিতে রাস্তায় নামেন তৃণমূল নেত্রী। সেখানে এ বিস্ফোরক মন্তব্য করেন তিনি। দর্শন আছে আজকে আমার দুঃখ, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। ভোরের সময় আরও থাকছে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শিউলি আজিমের মায়ের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে জয়ের লক্ষ্য লাল সবুজদের। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলেও আপাতত রক্ষা পেয়েছে রাজধানী বৈরুত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আংশিক যুদ্ধবিরতির আওতায় হিজবুল্লাহ ইসরায়েলের ভেতরে হামলা না চালালে বৈরুথে বড় ধরনের অভিযান চালাবে না বলে জানিয়েছে তেল আবিব। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সমঝোতার পর বৈরুতে বড় ধরনের হামলা থেকে বিরত থাকবে বলে জানায় ইসরায়েল। লেবানন সরকার জানায় হিজবুল্লাহ ইসরায়েলের ভেতর সরাসরি হামলা না চালানোর বিনিময়ে রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালাবে না ইসরায়েল। তবে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে স্পষ্ট করে দিয়েছে তেল আবিব। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের টাইর শহরে জামাল আমেল হাসপাতালের পাশের ভবনগুলোতে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ইনকিউবেটর ও চিকিৎসা সরঞ্জাম। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এ হামলা চালানো হয়, যদিও ইসরায়েলের দাবি লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর অবকাঠামো। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে নাবাতি এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ইসরায়েল লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ বলছে তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে, সীমান্ত পেরিয়ে কোনো আক্রমণ চালানো হয়নি। অন্যদিকে ইরান সতর্ক করে বলছে, লেবাননে যুদ্ধবিরতি ভঙ্গ হলে তা পুরো আঞ্চলিক সমঝোতার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে তেহরান ইঙ্গিত দিয়েছে, লেবাননে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনা স্থগিত করা হতে পারে। এই অবস্থায় ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফা আলোচনা শুরু হচ্ছে, যা সংঘাত নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। উপত্যকার দেইর আল বালাহ এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে আশেপাশের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলের দাবি, হামাস যোদ্ধাদের লক্ষ্য করেই এসব হামলা চালাচ্ছে তারা। স্থানীয় সময় মঙ্গলবার মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একটি গাড়ি লক্ষ্যবস্তু করা হয়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় মানুষ নিরাপদ স্থানে সরে যান। একই দিনে কাছাকাছি জাওয়াইদা শহরে আরেকটি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর পশ্চিমাঞ্চলে ইসরায়েলি গুলিতে আরও একজন নিহত হন। বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলার কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।
ইসরায়েলি বাহিনী এসব ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছে গাজায় হামাস যোদ্ধাদের লক্ষ্য করেই অভিযান চালিয়ে যাচ্ছে তারা। তবে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে হামলায় বেসামরিক নাগরিকদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে। উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও বাস্তবে তা থমকে গেছে। ইসরায়েল ও হামাসের মধ্যে দ্বিতীয় ধাপের যুদ্ধ বাস্তবায়ন নিয়ে পরোক্ষ আলোচনা অচলাবস্থায় রয়েছে, যেখানে অস্ত্র সমর্পণ ও সেনা প্রত্যাহারের মতো বিষয়গুলো মূল বাধা হিসেবে দেখা হচ্ছে। এই অবস্থায় গাজার বড় অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, আর সংঘাত এখনও পুরো অঞ্চল জুড়ে বিস্তৃত। বরকতুল্লাহ, সময় সংবাদ। খেলার খবর। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল নিশ্চিতে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে নেপাল ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ নারী ফুটবল দল। পার্থক্যজনিত কারণে শিউলি আজিমের মায়ের মৃত্যুতে অনুশীলন করেনি লাল সবুজের মেয়েরা। এদিকে রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষায় নেপালের কোচ। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে যেতে চায় হিমালয়ের কন্যারা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 5:30টায়। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলামের রিপোর্ট। টুর্নামেন্টে বাঁচা মরার লড়াইয়ে নেপালের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে ব্যাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে শেষ সেশন করার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। তবে একেবারে শেষ মুহূর্তে সেই অনুশীলন বাতিল করে টিম ম্যানেজমেন্ট। কারণটা খুবই হৃদয় বিদারক। ক্যাম্পে থাকা শিউলি আজিমের মায়ের হঠাৎ প্রয়াণে পুরো টিম শোকে কাতর, তাই অনুশীলন বাতিল করেছে টিম ম্যানেজমেন্ট। তবে যথাসময়ে অনুশীলনে এসেছে নেপাল নারী ফুটবল দল। শিউলি আজিমের মায়ের মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করেন নেপাল নারী ফুটবল দলের কোচ। আমি সকালেই শুনেছি বাংলাদেশের ফুটবলার শিউলি আজিমের মায়ের মৃত্যুর খবর। বিষয়টি খুবই হৃদয় বিদারক। আমি শিউলি ও বাংলাদেশ দলের প্রতি শোক জানাচ্ছি। প্রার্থনা করি তারা যেন এই শোক কাটিয়ে ওঠে। গেল 2 সাফে হিমালয় কন্যাদের হৃদয় ভেঙেছিল বাংলাদেশ দল। এবার তাই যে কোনো মূল্যে লাল সবুজদের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় নেপালের ফুটবলাররা। গ্রুপ পর্বে বাজে পারফর্ম করা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না নেপালের কোচ। দলে নেই দলটার সবচেয়ে বড় তারকা সাবিত্রা ভান্ডারী। তার শূন্যতা পূরণে তরুণদের এগিয়ে আসতে বললেন নেপালের হেড কোচ নবীন নেউপানি। সাবিত্রা আমাদের দলে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার অনুপস্থিতিতে অবশ্যই দলের জন্য ভালো নয়, তবে আমার বিশ্বাস তরুণরা তার জায়গা নিয়ে নেবে। নিঃসন্দেহে ম্যাচটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশ অনেক ভালো দল, অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে তাদের। ফাইনালে যাওয়ার সুযোগ দুই দলেরই রয়েছে। তবে সকালে অনুশীলন না করলেও বিকালে রিকভারি সেশন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিউলি আজিমের মায়ের মৃত্যুর শোক কাটাতে আরব সাগরের পারে ফুটবলারদের উজ্জীবিত করার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। গ্রুপ পর্বে খারাপ করলেও সেমিফাইনালে ঘুরে দাঁড়াতে চাইবে বাটলার শিষ্যরা। গেল 2 সাফের ফাইনালে নেপালের বিপক্ষে জয় নিশ্চিতভাবে এগিয়ে রাখবে লাল সবুজ মেয়েদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের প্রস্তুত করা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। মূল চ্যালেঞ্জটা হলো দুঃখ, মর্মান্তিক ঘটনা এবং বিশেষ করে আমরা যে পরিস্থিতিতে আছি সেই শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা। কাজটা মোটেও সহজ নয়, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মেয়েরা মাঠে গিয়ে দারুণ পারফরমেন্স দেখানোর সক্ষমতা রাখে। তবে পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের পক্ষে। নেপালের বিপক্ষে শেষ 5 দেখার কোনোটিতে হারেনি বাংলার জয়িতারা। 3 জয়ের বিপরীতে বাংলাদেশ দলের আছে 2 ড্র। শিউলির মায়ের প্রয়াণে শোক ছুঁয়ে গেছে পুরো দলকে। তবে সেই শোককে শক্তিতে রূপান্তর করতে চায় বাংলাদেশের নারী ফুটবলাররা। সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে বদ্ধপরিকর লাল সবুজের মেয়েরা। ব্যাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে পরিবর্তন আসতে পারে পিটার বাটলারের একাদশে। জায়গা হারাতে পারেন রাইট উইঙ্গার শামসুন নাহার জুনিয়র। তার পরিবর্তে দেখা যেতে পারে সাগরিকাকে। মাঠেও আসতে পারে পরিবর্তন। মমিতা খাতুনের পরিবর্তে শুরুর একাদশে ঢুকতে যাচ্ছেন উমহেলা মার্মা। তবে অপরিবর্তিত থাকবে লাল সবুজ মেয়েদের ডিফেন্স লাইন। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। নেপালের বিপক্ষে ম্যাচের আগে একটা দুঃসংবাদ দিয়ে দিন শুরু হলো বাংলাদেশ নারী ফুটবল দলের। শিউলি আজিমের মায়ের মৃত্যুতে শোকে কাতর পুরো দল।
তবে সেই শোককে একপাশে রেখে বাংলাদেশ নারী ফুটবল দলকে মোকাবিলা করতে হবে শক্তিশালী নেপালের বিপক্ষে। সেই ম্যাচের জন্য নিশ্চিতভাবেই ভিন্ন পরিকল্পনা করছেন হেড কোচ পিটার বাটলার। যেহেতু ভারতের বিপক্ষে বড় ব্যবধানের হার, সেখানেই নেপালের বিপক্ষে একাদশে দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন। গোলকিপিং পজিশনে মিলি আক্তারের জায়গাটা একেবারেই পাকাপোক্ত। মিলি ভারতের বিপক্ষে হেড ইঞ্জুরিতে পড়লেও তাড়াতাড়ি সেরে ওঠেন। ডিফেন্সে কোহাতি কিসুকু ও সুরমা জান্নাতের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন কিন্তু ভারতের বিপক্ষে খুব একটা কাজে লাগেনি। তবুও এই দুই ডিফেন্ডারের উপরেই ভরসা করবেন পিটার বাটলার। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছেন রাইট ব্যাক পজিশনে খেলা সুরভি আক্তার আরফিন, তাই সেই পজিশনে তার জায়গা পাওয়াটা একেবারেই পাকাপোক্ত। অন্যদিকে লেফট ব্যাক পজিশনে বরাবরের মতোই জায়গা করে নেবেন শামসুন নাহার সিনিয়র। পরিবর্তন আসতে যাচ্ছে মধ্য মাঠেও, যেখানে মনিকা চাকমা বাজে পারফর্ম করলেও তাকে নিশ্চিতভাবেই একাদশে ক্যারি করবেন পিটার বাটলার। তার সঙ্গে আছেন অধিনায়ক মারিয়া মান্দা। সেখানে জায়গা হারাতে পারেন মমিতা খাতুন, তার পরিবর্তে মাঠে নামতে পারেন উমেলা মার্মা। আক্রমণ ভাগে বাংলাদেশের ভরসার জায়গা ঋতুপর্ণা চাকমা অফ ফর্মে থাকলেও তিনি নেপালের বিপক্ষে থাকবেন শুরুর একাদশে। এছাড়া স্ট্রাইকার পজিশনে দেখা যাবে আনিকা রানিয়া সিদ্দিকী। অন্যদিকে ভারতের বিপক্ষে লেফট ও রাইট উইংয়ের বাংলাদেশের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন একেবারেই দেখা যায়নি। লেফট উইংয়ে বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ করলেও রাইট উইং ছিল একেবারেই নিষ্প্রাণ। সেখানেই পরিবর্তনটা আনতে যাচ্ছেন পিটার বাটলার। রাইট উইংয়ে শামসুন নাহার পারফরমেন্স একেবারেই হতাশ করেছে সবাইকে। সেই শামসুই জায়গা হারাতে পারেন নেপালের বিপক্ষে। তার পরিবর্তে মাঠে নামবেন সাগরিকা। নেপালের বিপক্ষে ফেভারিট হয়ে ফাইনালে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। কেননা গেল 2 সাফে হিমালয় কন্যাদের হারিয়ে সাফের শিরোপা ঘরে তুলেছিল বাংলার জয়িতারা। এবার সেমিফাইনালে সেই নেপাল বাধা টপকে ফাইনাল নিশ্চিত করতে চায় ঋতুপর্ণা, আনিকা, মারিয়া মান্দারা। ব্যাম্বোলিম অ্যাথলেটিক্স স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। আইসিসির স্বীকৃতি ছাড়াই বোর্ড পরিচালনা করে আসছেন তামিম ইকবালের অ্যাডহক কমিটি। ঢাকায় এসে এমনটাই জানিয়েছে আইসিসির 2 সদস্য, দাবি করেছেন আমিনুল ইসলাম বুলবুলের আইনজীবী। আগের বোর্ডের 4 সদস্যের কাছ থেকে জবানবন্দি নিয়েছে সফররত আইসিসির প্রতিনিধিরা। বিসিবি নির্বাচন নিয়ে বিচারালয়ে একগুচ্ছ রিটে হতবাক তারা। যদিও নির্ধারিত সময়ে বোর্ড নির্বাচন আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী বিসিবির আইনজীবী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই পরিবর্তন আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আমিনুল ইসলামের বোর্ড ভেঙে গঠন করা হয় অ্যাডহক কমিটি, যার নেতৃত্বে সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কেবল নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকলেও নতুন করে কাউন্সিলর তালিকা প্রণয়ন করে এই কমিটি। এতে করে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। দায়ের করা হচ্ছে একের পর এক রিট। আর এমন পরিস্থিতিতেই বাংলাদেশ সফরে আইসিসির 2 সদস্যের প্রতিনিধি দল। বোর্ড ঘিরে এমন লঙ্কাকাণ্ডে রীতিমতো হতবাক তারা। তারা তো বিদেশে থাকে, তারা তো আসলে আমাদের দেশের কালচারটা পুরোপুরি বোঝে না। সে কারণে তারা কনফিউজ হয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন অলরেডি যে তারা 2 জন প্রতিনিধি দল গঠন করে বর্তমানে তারা বাংলাদেশে অবস্থান করছে। এবং আমাদের লিগ্যাল টিমের সাথেও আজকে তাদের মিটিং আছে, যেখানে আমরা তাদেরকে জিনিসটা আসলে বুঝিয়ে বলবো, যাতে এটা তারা যে একদম কনফিউজ হয়ে যাচ্ছে, এটা কনফিউজ হওয়ার মতো কোনো কিছু না। আইসিসির সবশেষ বোর্ড সভাতেও ছিল না বাংলাদেশের কোনো প্রতিনিধি। ক্রিকেটের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থায় তাই তামিম ইকবালের গ্রহণযোগ্যতাও প্রশ্নের মুখে। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত এই অ্যাডহক কমিটিকে কি আদৌ বৈধতা দিয়েছে আইসিসি? বর্তমান যে অ্যাডহক কমিটি লেড বাই আমাদের সাবেক অধিনায়ক স্বনামধন্য ক্রিকেটার তামিম ইকবাল, সেই কমিটিকে এখন পর্যন্ত তারা কোনো ধরনের স্বীকৃতি প্রদান করেনি। সেই সূত্রে বলা যায় যে আমিনুল ইসলাম বুলবুল কর্তৃক যে কমিটিটি গঠিত হয়েছিল আইসিসির কাছে এখন পর্যন্ত ওই কমিটিটি হচ্ছে একটি নির্বাচিত গ্রহণযোগ্য কমিটি। বিসিবির অ্যাডহক কমিটি আইসিসির প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে গোপনীয়তা রাখছে। আনুষ্ঠানিক বিবৃতি পেতে সময় লাগতে পারে আরও কিছুদিন। বিসিবির আইনজীবী অবশ্য আত্মবিশ্বাসী, যথাসময় হচ্ছে পরবর্তী নির্বাচন। অনেক কটা ব্যালট কাস্টিং ভোট অলরেডি হয়ে গেছে এবং এটাও আমরা কোর্টকে জানিয়েছি, অবহিত করেছি। তবে এত সব কর্মকাণ্ডের প্রেক্ষিতে ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের প্রমাণ মিললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে দেশের ক্রিকেট ও বিসিবির ওপরে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।
ঈদের ছুটি শেষে বিসিবিতে বেজে গেছে নির্বাচনী ডামাডোল। ৭ জুনের নির্বাচনে জেলা বিভাগ ক্যাটাগরিতে ভোটের লড়াই হবে কেবল বরিশাল খুলনায়। বরিশালে মিজানুর রহমানের প্রতিদ্বন্দ্বী মুনতাসির আলমের দাবি, স্থানীয় ক্রিকেট অবদানে এগিয়ে তিনি এবং বিসিবি নির্বাচনে শেষ পর্যন্ত লড়াই করবেন। অন্যদিকে বিসিবি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে এক গ্রুপ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে দাবি ক্যাটাগরি ৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর। ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বিসিবিতে। কদিন বাদে আবার পরিচালক পর্ষদের নির্বাচন। তবে উত্তাপ নেই বললেই চলে, কারণটা পরিষ্কার। ভোটের আগে জেলা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অধিকাংশ কাউন্সিলর। আকর্ষণ শুধু বরিশাল ও খুলনা বিভাগে। অন্যদিকে ক্লাব কোটায় ১২ পদের বিপরীতে ১৬ জন থাকায় প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। খুলনার 2 পরিচালক পদের জন্য লড়ছেন 3 জন, মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম সুমিত, মোহাম্মদ আব্দুস সালাম। 3 জনই সরকারি দলের রাজনীতিতে সংশ্লিষ্ট। বরিশালে মিজানুর রহমানের প্রতিদ্বন্দ্বী মুনতাসির আলম ভোলার এই প্রার্থী খুব একটা পরিচিত মুখ না হলেও তার দাবি মিজানের চেয়েও বরিশাল ক্রিকেটে তার অবদান বেশি। আমার জানা মতে আমি যতদিন ধরে ক্রিকেটের সাথে আছি, উনি এতদিন ধরে ক্রিকেটের সাথে নেই। উনি ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করে, আমি মফস্বলের ক্রিকেট নিয়ে কাজ করেছি। আমি সাবেক ক্রিকেটার, আম্পায়ার, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন আমি ভোলা জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি জানি যে মফস্বলের ক্রীড়া সংস্থাগুলি বা ক্রিকেট কমিটিগুলি কত কষ্ট করে একটা খেলা পরিচালনা করে। তবে এই মুনতাসির আলম চৌধুরীকে নিয়ে ইতিমধ্যে গুঞ্জন ছড়িয়েছে অনেক। শঙ্কা শেষ মুহূর্তে সরে দাঁড়াতে পারেন এই প্রার্থী। আমি এই নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে 100বার। ক্যাটাগরি 3 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর। তামিম ইকবালের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকায় তাকে নিয়ে প্রশ্ন উঠছে অনেক। এবার তার ব্যাখ্যা দিলেন এই প্রবীণ ক্রীড়া সংগঠক। সাংগঠনিকভাবে আমি প্রায় আজকে 30-35 বছর ধরে আমি ক্রিকেট এবং অন্যান্য স্পোর্টসের সাথে আমি ডিরেক্টলি ইনভলভ আছি। নতুন জেনারেশনের কাছে হয়তো আমাদের পরিচিতিটা সেভাবে নেই। তো একটা আমি অনুরোধ করব যে এইভাবে ট্যাগিং করা হলে এখানে যারা প্রকৃত সংগঠক তারা ডিজার্টেড না হয় এবং এই সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার যে মানসিকতা সেটা যাতে নষ্ট হয়ে না যায়, সেটা দিয়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আগের ভোট ভাঙার কারণ অনুসন্ধান ও আসন্ন বিসিবি নির্বাচনের প্রক্রিয়া দেখতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল। তামিম ইকবালের অ্যাডহক কমিটি বৈধ নাকি অবৈধ এ নিয়ে চর্চা হচ্ছে অনেক। আইসিসি তো হয়তো কমপ্লেন করা হয়েছে, তো রুটিন ওয়ার্ক হিসেবে তারা এসেছেন, তারা দেখবেন। তারা যদি কোনো ত্রুটি খুঁজে পান অবশ্যই সেটা বিবেচনার বিষয় হবে। কিন্তু আমরা শতভাগ নিশ্চিত এখানে কোনো দুর্বলতার কোনো কিছু নেই, ত্রুটির কোনো কিছু নেই। আরেকটা কথা বলি, যারা এই কাজগুলো করছেন তাদের দেশপ্রেম কতটুকু আছে সেটা কিন্তু বিবেচনা করতে হবে। আগামী 7 জুন অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবি নির্বাচন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়াকে ভয় নয়, বরং ঘরের মাটিতে নিজেদের বড় দল বলছেন ব্যাটার তাওহিদ হৃদয়। শক্তিমত্তায় কোনো দিক থেকে পিছিয়ে নয় বাংলাদেশ। বিশ্বকাপ বিবেচনায় স্পোর্টিং উইকেটেই খেলবে টাইগাররা। ডিপিএলে একই ধরনের উইকেটে খেলায় প্রস্তুতিও ভালো হচ্ছে বলে মত তার। নিজের কোনো পছন্দের ব্যাটিং পজিশন নেই বলেও জানান হৃদয়। দলের প্রয়োজনে খেলতে চান যে কোনো জায়গায়। ঈদের ছুটি শেষে আবারও মাঠের ব্যস্ততা শুরু ক্রিকেটারদের। ঢাকা প্রিমিয়ার লিগের 8ম রাউন্ডে লিজেন্ডস অফ রূপগঞ্জের মুখোমুখি শিরোপার দাবিদার মোহামেডান। দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে সাদা কালোরা। সামনে থেকে নেতৃত্ব দিয়ে শতকের দেখা পেয়েছেন তাওহিদ হৃদয়। সামনে অস্ট্রেলিয়া সিরিজ, বড় প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতির দারুণ মঞ্চ ক্রিকেটারদের। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষেও কি বাংলাদেশ এমন স্পোর্টিং উইকেটে খেলার সাহস দেখাবে? তাওহিদ হৃদয় অবশ্য ঘরের মাটিতে বড় দল বলছেন বাংলাদেশকেই। ইন্টারন্যাশনাল প্রত্যেকটা টিমই বড়, অস্ট্রেলিয়া হয়তো বা বড় নাম, বাট আমাদের হোমে আমরাও বড় টিম এবং লাস্ট কিছু সিরিজ এবং যদি দেখেন শুধু ওডিআই ফরম্যাট না, সব ফরম্যাটে আমরা খুব ডমিনেট পারফর্ম করছি অ্যাজ এ টিম হিসেবে। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, আর বড় স্কোর করতে গেলে অলওয়েজ টপ থেকে রান করতে হয়। যদি আমাদের
হয়তো বা রেগুলার টপ থেকে রান হবে না, সেদিন মিডল অর্ডারের রেসপন্সিবিলিটি থাকে যতটুকু টিমকে কন্ট্রিবিউট করা যায়। পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরমেন্সের পর আত্মবিশ্বাস বেড়েছে দলে, একই সঙ্গে প্রত্যাশাও বেড়েছে। 2027 ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে মেগা পরিকল্পনা জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের, তাই অজিদের বিপক্ষে স্পোর্টিং উইকেটেই খেলার লক্ষ্য বাংলাদেশের। সামনে যেহেতু আমাদের একটা অস্ট্রেলিয়া সিরিজ আছে, মিরপুরে খেলা, এই মাঠেই খেলা হবে। ট্রাই করেছি যতটুকু অস্ট্রেলিয়ার সাথে মিল রেখে কীভাবে খেলবো এই প্ল্যানটাই ছিল। আইসিসি যেসব ইভেন্টগুলো আমরা খেলে থাকি ওইসব উইকেট সবসময় ভালো উইকেটই থাকে, স্পোর্টিং উইকেট থাকে। তো আমাদের ওইসব জায়গায় পারফর্ম করতে গেলে, ভালো করতে গেলে অ্যাজ এ টিম হিসেবে রেজাল্ট যদি আমরা চাই, আমাদের ভালো উইকেটে খেলতে হবে। ডিপিএলে 3 নম্বর পজিশনে খেলছেন হৃদয়, রানও পাচ্ছেন নিয়মিত, এদিনও করেছেন সেঞ্চুরি। তবে জাতীয় দলে খেলতে হয় নিচের দিকে, জানি অবশ্য আক্ষেপ নেই এই ব্যাটারের, খেলতে চান দলের প্রয়োজন মতো। টিম কল ছিল ওজনে টপ অর্ডারে খেলেছে। আমি সবসময় বলেছি এবং বলবো যে আমি তো টিম যেটা ডিমান্ড করবে সবসময় টিমের প্রায়োরিটি ফার্স্ট। এটা টোটালি ডিসিশন নেবে ক্যাপ্টেন বা টিমের ম্যানেজমেন্ট যারা আছে তারা ডিসিশন নেবে। এটা তো আমি বলে কিছু করতে পারবো না। আমার থেকে যদি ভালো অপশন থাকে অবশ্যই তারা সেদিকেই যাবে। নাহিদ রানাকে নিয়ে আশার কথা শোনালেন মোহামেডান অধিনায়ক। 2-1 ম্যাচ খারাপ করলেও তার উপর আশা হারাতে চান না হৃদয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ সামনে রেখে কানসাস সিটিতে নিজেদের প্রথম অফিসিয়াল অনুশীলন সেশন সম্পন্ন করেছে আর্জেন্টিনা ফুটবল দল। চোটের কারণে এদিন দলের সঙ্গে মাঠে থাকলেও অনুশীলন করেননি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আঙুলের চোটের জন্য মূল আসর শুরুর আগে 2টি প্রস্তুতি ম্যাচই মিস করবেন এই গোলরক্ষক। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চোট থাকায় লিওনেল মেসিও এদিন আলাদা অনুশীলন করেছেন। ইনজুরি নিয়ে চড়েছিলেন বিশ্বকাপের বিমানে। কানসাসে দলের বেস ক্যাম্পে সতীর্থরা যখন প্রথমবার মাঠে নেমে ঘাম ঝরাচ্ছিলেন, এমিলিয়ানো মার্টিনেজ তখন দর্শক। আঙুলের চোটটা বেশ গুরুতর, যা তাকে ছিটকে দিয়েছে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার 2 প্রস্তুতি ম্যাচ থেকে। অবশ্য দলের সঙ্গে থাকতে পেরেও খুশি কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। অনুশীলন শেষে ইনস্টাগ্রামে সেটাই জানান এই গোলরক্ষক। উচ্ছ্বাস আর উদ্দীপনায় শুরু হলো প্রথম দিন। সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না হলেও বন্ধুদের সঙ্গে থাকা এবং দেশের জন্য একতাবদ্ধ হতে পারার আনন্দ ছিল অন্যরকম। বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশনে অনুশীলনের প্রথম দিনটাতে দলের সবাইকেই দেখা গেছে ফুরফুরে মেজাজে। কানসাস সিটির কম্পাস মিনারেলস ফ্যাসিলিটিতে অনুশীলন সেশনে ছিল পুরো দল। কোচ লিওনেল স্কালোনে খেলোয়াড়দের নিয়ে কৌশলগত বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করান। অনুশীলন সেশনে খেলোয়াড়দের পাসিং স্কিল ও বোঝাপড়া বাড়ানোর জন্য 11x0 পাসিং এক্সারসাইজ করানো হয়। এরপর নিজেদের মধ্যে 40 মিনিটের একটি প্রস্তুতি ম্যাচও খেলেন লিওনেল মেসির সতীর্থরা। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দলের ঘাটতিগুলো দূর করে নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে নেয়াই এখন কোচ স্কালোনির মূল লক্ষ্য। তবে চোটের কারণে লিওনেল মেসি এদিন দলের সঙ্গে নয়, অনুশীলন করেন আলাদাভাবে। গেল মাসে MLS-এর এক ম্যাচে কিছুটা অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। আর্জেন্টিনা দলের মূল খেলোয়াড়কে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট, যার কারণে আরও কিছুদিন আলাদাভাবেই অনুশীলন করবেন LM10। এমি মার্টিনেজের মতো মেসিও হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিতে মাঠের বাইরেই থাকবেন। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ফুল ফিট মেসিকে চান লিওনেল স্কালোনি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সরিয়ে ফেলা হলো কলকাতায় বসানো লিওনেল মেসির 70 ফুট উঁচু ভাস্কর্য। নিরাপত্তা শঙ্কার কারণে মূলত সরিয়ে ফেলা হলো ভাস্কর্যটি। গেল বছর ডিসেম্বরে ভারত সফরে গিয়ে নিজের ভাস্কর্যটি উদ্বোধন করেন আর্জেন্টাইন মহাতারকা। অস্বাভাবিকভাবে ঝুলতে থাকায় কলকাতার গণপূর্ত বিভাগ সরিয়ে ফেলেছে মেসির ভাস্কর্যটি। কাঠামোগতভাবে ত্রুটি থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ভাস্কর্যটি সরিয়ে ফেলার কার্যক্রম শুরু হয়েছিল আগে থেকেই। গেল বছর এই ভাস্কর্য স্থাপন নিয়ে নানা সমালোচনায় পড়তে হয়েছিল কর্তাদের। একই সঙ্গে মেসির ভারত সফরে বিশৃঙ্খলার কারণে জেলে যেতে হয় মেসিকে ভারতে নিয়ে আসা এজেন্ট শতদ্রু দত্তকেও। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। Number of votes obtained. Khalilur Rahman, Bangladesh, 99, has been elected President of the General Assembly at its 81st session.
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এখন বাংলাদেশ। ৯৯ দেশের সমর্থন পেয়ে নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। শঙ্কা সত্যি করে ভারতের পুশিন চেষ্টা। যশোরের শার্শা সীমান্তের শূন্যরেখায় আটকা বেশ কয়েকজন। বিজেপি বিএসএফ বৈঠকেও হয়নি সমাধান, টহল জোরদার। পুশিনের বিরুদ্ধে সরকার। ক্যান্সার ইনস্টিটিউটে ৬ রেডিওথেরাপি মেশিনের ৪টি নষ্ট। ২০২৭ সালের আগস্টের আগে নেই সিরিয়াল। আগে দিতে টাকা নিচ্ছে দালাল চক্র, নিরুপায় হয়ে পাল্টানো হচ্ছে চিকিৎসা। জুরাইনে ফ্ল্যাটে নারীর মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন। চাকরিচ্যুত মেজর মামুনের ৪ প্রেম বিয়ের জটিল সম্পর্কের বলি শারমিন। হত্যাকাণ্ড ঢাকতে নাটকীয় পরিকল্পনা। এবং প্রবাসীদের কল্যাণে বাজেট নগণ্য। ৫ বছরে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন বরাদ্দ। রেমিটেন্স বাড়াতে নীতি সহায়তা দাবি। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ মনির। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।